কি কি হয়েছে বলো? বাবা, কি এখন এসে যাচ্ছে রে বাবা। হ্যাঁ বলো বাবাই। হুম। এইটা তাই তো রে। তাহলে আরেকটু ওয়েট কর, বুঝলি? আচ্ছা আচ্ছা। হ্যাঁ সেটা কি এমন বড় ব্যাপার ঠিকই, কি এমন বড় ব্যাপার, মানে কি এমন বড় ব্যাপার সেটা আস্তে 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 পরিষ্কার হবে। মানে আমরা যে এই যে কনসিকুয়েন্সেস অফ হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল বলছি না, যেটা দিয়ে আমরা এখন চলছি আর কি, মানে লাস্টের দিনে লাস্ট হচ্ছে তোমার দুটো কনসিকুয়েন্সেস এর কথা বলা হয়েছে। আরো অনেক কনসিকুয়েন্সেস আছে হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। তো সেইগুলো থেকে তুমি কিছুটা ফিল করতে পারবে। আর আরেকটু আমরা এগোই, এগুলো তুমি বুঝতে পারবে যে যেটা আমি যে কথাটা বারবার প্রথম থেকে বলে আসছি আর কি, যে সাবঅ্যাটমিক ওয়ার্ল্ডে বা মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ডে যে সমস্ত পিকুলিয়ার ব্যাপার স্যাপার ঘটে, স্ট্রেঞ্জ ব্যাপার ট্যাপার ঘটে, তোমার যে ক্লাসিক্যাল এক্সপেকটেশন তার বাইরে যে অন্য কিছু ঘটে, সেটা মূলত কিন্তু হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালের জন্য। এবারে এই হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালটা কেমন করে তোমার এই যে পিকুলিয়ার বা স্ট্রেঞ্জ বিহেভিয়ার গুলোকে এক্সপ্লেন করছে, সেটাই তো বেসিক্যালি তার কনসিকুয়েন্সেস। সেটাই তোমার চলবে বেসিক্যালি। এরপর ধরো শ্রোডিঞ্জার ইকুয়েশন যখন আমি কনস্ট্রাক্ট করবো, সেখানে আনসার্টেনিটি প্রিন্সিপালটা আছে, এবং সেইখান থেকে আরো বেশ কিছু কিছু জিনিস, মানে আমি সমস্ত কনসিকুয়েন্সেস গুলো এক্ষুনি বলে দিতে পারবো না, কারণ কিছু কনসিকুয়েন্সেস বলতে গেলে তোমার কোয়ান্টাম মেকানিক্স কিছুটা জানতে হবে। হুম। তাহলে সেইটার জন্য আমাকে হয়তো পরের দিকে, মানে দুটো স্লটে আমরা মানে আনসার্টেনিটি প্রিন্সিপালটা পড়ি। একটা হচ্ছে এখন যেখানে অঙ্কন অঙ্ক অনেক কম ব্যবহার করে, আর একটা হচ্ছে পরের দিকে দেখবে জেনারেলাইজ হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, যেটা কোয়ান্টাম মেকানিক্স শিখে নেওয়ার পরে, তখন এই দুটো জায়গা হয়ে গেলে তুমি পরিষ্কার বুঝতে পারবে যে এই হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালের নোভেলটিটা কোথায়। ঠিক আছে? আজকে যেমন একটা ধরো কনসেপ্ট আমি ইন্ট্রোডিউস করছি আর কি, সেখান থেকে তুমি কিছুটা বুঝতে পারবে যে তার নভেলটিটা কোথায়। মানে আমি যেমন মানে আগে তোমার দুটো জিনিস বলেছি অলরেডি। একটা হচ্ছে যে কনসেপ্ট অফ রেস্ট, সেটা তোমার নেই। কনসেপ্ট অফ রেস্ট বলতে যেটা বোঝায় আর কি, সেটা তোমার মাইক্রোস্কোপিক বা সাবঅ্যাটমিক ওয়ার্ল্ডে নেই। তারপর আমি এটা বলেছিলাম, মানে তোমার আহ, যেটা বলে ট্র্যাজেক্টারি, যে ক্লাসিক্যাল যে ফেজ বেস ট্র্যাজেক্টরি থাকে আর কি, কোয়ান্টাম মেকানিক্সে সেরকম তোমার এইটা ফেজ বেস ট্র্যাজেক্টরি আনসার্টেনিটি প্রিন্সিপাল আছে বলে সেটা নাই। এই ধরনের দু একটা কনসিকুয়েন্সেস এর কথা বলা হয়েছিল। তা আরো বেশ কিছু কনসিকুয়েন্সেস এর কথা বলবো, তখন দেখবে তোমার কাছে ব্যাপারটা পরিষ্কার হবে। ঠিক আছে? হুম, হুম, হুম। আর কারো কিছু অসুবিধা আছে? আগের দিনে কিছু ডাউটস আছে? তাহলে আমরা আরো কিছু আনসার্টেনিটি প্রিন্সিপাল নিয়ে কথাবার্তা বলবো। মোর অ্যাবাউট হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। মানে হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল একটা ক্লাস আমরা বলেছি। আজকে সেই হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল নিয়ে কথাবার্তা হবে, তার সঙ্গে আরো বেশ কিছু জিনিসপত্র আমরা বলবো। আর আমরা কি পড়ছিলাম আনসার্টেনিটি প্রিন্সিপাল থেকে? কনসিকুয়েন্সেস অফ হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল আমরা বলছিলাম আর কি। এমনিতে তো হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালটা কি তুমি জানো। সেটা হচ্ছে যদি পজিশন মোমেন্টাম আনসার্টেনিটি প্রিন্সিপাল বলো, পজিশন মোমেন্টাম আনসার্টেনিটি প্রিন্সিপাল, সেখানে একটা দেখেছিলে যদি কোনো একটা গিভেন ডিরেকশনে
পজিশনাল আনসার্টেনিটি ডেল্টা এক্স হয়, মোমেন্টাম আনসার্টেনিটি ডেল্টা পি এক্স হয়, সেটা কেটার ইকুয়াল টু এইচ কস বাই টু হচ্ছে। এটা যেমন এক্স ডিরেকশন বরাবর পজিশন মোমেন্টাম বলা হলো, এটা যে কোনো ক্যানোনিক্যাল পেয়ারের ক্ষেত্রেই সত্যি। ডেল্টা ওয়াই ডেল্টা পি ওয়াই গেটার ইকুয়াল টু এইচ কস বাই টু, বা ডেল্টা জেড ডেল্টা পি জেড গেটার ইকুয়াল টু এইচ কস বাই টু, বা ডেল্টা ফাই ডেল্টা এল গেটার ইকুয়াল টু এইচ কস বাই টু ইত্যাদি। এইটা একটা ছিল। আর একটা ছিল তোমার এনার্জি টাইম আনসার্টেনিটি প্রিন্সিপাল। এনার্জি টাইম আনসার্টেনিটি প্রিন্সিপাল যেটা বলছিল ডেল্টা ই ডেল্টা টি গেটার ইকুয়াল টু এইচ কস বাই টু। এটা আগের দিন আলোচনা করা হয়েছে, ডেল্টা ই এর মানে কি, ডেল্টা টি এর মানে কি, ইত্যাদি ইত্যাদি। এটা। আর এবারে এই যে আনসার্টেনিটি প্রিন্সিপাল গুলো, তার কিছু কনসিকোয়েন্সেস এর কথা বলা হচ্ছে। আচ্ছা, কনসিকোয়েন্সেস নিয়ে যখন কথাবার্তা বলছিলাম, সেখানে দুটো কনসিকোয়েন্স অলরেডি বলা হয়েছে। কনসিকোয়েন্সেস অফ হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, এটা সেখানে দুটো জিনিস আমরা অলরেডি আলোচনা করেছি। একটা হচ্ছে তোমার কনসেপ্ট অফ রেস্ট নিয়ে কথাবার্তা বলা হয়েছে। এটা আমরা অলরেডি আলোচনা করে দিয়েছি। আর একটা হচ্ছে কনসেপ্ট অফ ফেজ স্পেস ট্র্যাজেক্টরি। এটা নিয়ে কথাবার্তা আমাদের হয়েছে। আচ্ছা, আজকে আরো বেশ কিছু কিছু কনসিকোয়েন্সেস বলবো। তার মধ্যে প্রথম যে কনসিকোয়েন্সটা নিয়ে আজকে আমি আলোচনা করব, সেটা হচ্ছে কনসেপ্ট অফ জিরো পয়েন্ট এনার্জি। কনসেপ্ট অফ জিরো পয়েন্ট এনার্জি, এইটা একটা, যেটা আজকে আমি এটা আলোচনা করব। এটা আচ্ছা, এই কনসেপ্ট অফ জিরো পয়েন্ট এনার্জিটা নিয়ে অনেকটা আলোচনার ব্যাপার আছে, ঠিক আছে। এইটা সেখান থেকে তোমার স্টেবিলিটি অফ অ্যাটম ট্যাটম ইত্যাদি নিয়ে আলোচনা করতে হবে আর কি। তারপরে একটা জিনিস আমি আলোচনা করব, সেটা হচ্ছে খুব অল্প করে আর কি, খুব ছোট্ট করে। সেটা একটা প্রবলেমের মতো করে হচ্ছে যে ইলেকট্রন ক্যানট স্টে ইনসাইড এ নিউক্লিয়াস। ইলেকট্রন ক্যানট স্টে ইনসাইড এ নিউক্লিয়াস। এইটা আমরা একটুখানি আলোচনা করব। এইটা আচ্ছা, তারপরে এই কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং বলে একটা জিনিস আছে, সেইটা একটুখানি বলবো। এটা নিয়ে একটু আলোচনা করব। এগুলো আসলে খুব অল্প অল্প করে আলোচনা করব, পরে এগুলো খুব ডিটেলে বলার সুযোগ থাকবে আর কি। এইটা। আর লাস্ট হচ্ছে আমি একটা ওই আনসার্টেনটি উইক, যেটা স্পেকট্রাল ব্রডেনিং আর কি। হ্যাঁ, আহ, এই তোমার স্পেকট্রাল লাইনে যে উইকটা আর কি, স্পেকট্রাল ব্রডেনিং, ব্রডেনিং থেকে হচ্ছে তোমার ন্যাচারাল উইক, যেটা আনসার্টেনটি উইক, এটা আলোচনা করবো। তাহলে দুটো কনসেপ্ট আমি অলরেডি, মানে দুটো কনসিকুয়েন্স অলরেডি বলেছে। আর বাকি কনসিকুয়েন্সেস গুলোকে আজকে নিয়ে আজকে আমাদের মূলত আলোচনাটা চলবে। তাহলে এই যে কনসিকুয়েন্সেস গুলোকে বললেই না, এই বাবাই এর একটু দেখবে ধারণা পরিষ্কার হবে যে কেন আনসার্টেনটি প্রিন্সিপালটা এতটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমরা শুরু করি তাহলে প্রথমে। তাহলে প্রথমে আমরা শুরু করি কনসেপ্ট অফ জিরো পয়েন্ট এনার্জি। তাহলে প্রথম যে কনসিকুয়েন্সেস নিয়ে আমি কথাবার্তা বলবো, কনসেপ্ট অফ জিরো পয়েন্ট এনার্জি। কনসেপ্ট অফ জিরো পয়েন্ট এনার্জি, দেখো, এই যখন জিরো পয়েন্ট এনার্জি নিয়ে কথাবার্তা বলতে, জিরো পয়েন্ট এনার্জি কাকে বলে? না, আমরা বিভিন্ন রকমের মোশন নিয়ে কথাবার্তা বলবো, ট্রান্সলেশনাল মোশন, রোটেশনাল মোশন, ভাইব্রেশনাল মোশন, ইলেকট্রনিক মোশন ইত্যাদি ইত্যাদি, বা বিভিন্ন রকমের মডেল সিস্টেম নিয়ে কথাবার্তা বলবো। তো এটা হচ্ছে যে তোমার জিরো পয়েন্ট এনার্জিটা হচ্ছে কোন একটা পার্টিকুলার কাইন্ড অফ মোশন, তার ক্ষেত্রে যেটা মিনিমাম পসিবল এনার্জি যেটা হতে পারে, সেটাই হচ্ছে তোমার জিরো পয়েন্ট এনার্জি। তার মানে জিরো পয়েন্ট এনার্জিটা হচ্ছে মিনিমাম পসিবল এনার্জি, that a particular system can have, system can have।
মিনিমাম পসিবল এনার্জি দ্যাট আ পার্টিকুলার সিস্টেম ক্যান হ্যাভ। এইটা ঠিক আছে। এবারে তুমি যদি ক্লাসিক্যালি দেখো, দেখা যায় যে 0 পয়েন্ট এনার্জি ইউজুয়ালি 0 হয়। তাহলে মিনিমাম পসিবল এনার্জি দ্যাট আ পার্টিকুলার সিস্টেম ক্যান হ্যাভ, এইটা হচ্ছে তোমার 0 পয়েন্ট এনার্জি ইজ কল্ড দ্য 0 পয়েন্ট এনার্জি ফর দ্যাট সিস্টেম। আচ্ছা, এবারে ক্লাসিক্যালি 0 পয়েন্ট এনার্জি ইজ 0। তুমি যে সিস্টেমই কনসিডার করো না কেন, মিনিমাম পসিবল এনার্জি কিন্তু তোমার 0 হতে পারে ক্লাসিক্যাল। বাট ফ্রম Heisenberg uncertainty principle, we can show that in many cases zero point energy is non-zero। মানে সব ক্ষেত্রে যে 0 পয়েন্ট এনার্জি নন জিরো হবে এরকম নয়, কিন্তু অনেক কেস আছে যেখানে তুমি দেখতে পাবে যে 0 পয়েন্ট এনার্জিটা তোমার অ্যাকচুয়ালি নন জিরো হচ্ছে। আচ্ছা, আমরা কতগুলো সিস্টেম দেখি। ধরো প্রথম আমি যেটা করছি যে পার্টিকেল ইন এ বক্স সিস্টেম। পার্টিকেল ইন এ বক্স সিস্টেম। আচ্ছা, পার্টিকেল ইন এ বক্স সিস্টেম কি? না, পার্টিকুলার আসলে আমি এই এখানে কিছু কিছু জিনিস একটুখানি বলে নেব, কারণ এটা পরবর্তীকালে এগুলো আবার ডিটেল আলোচনা হবে। সেটা হচ্ছে যে পার্টিকেল ইন এ বক্স সিস্টেম মানে হচ্ছে এ ফ্রি পার্টিকেল অফ মাস এম, ধরো কনফাইন, কিন্তু আমি ওয়ান ডাইমেনশনাল কেসটা সিম্পলেস্ট বলে আমি 1D কেসটাকেই বলছি আর কি। এ ফ্রি পার্টিকেল অফ মাস এম কনফাইন ইন এ 1D বক্স অফ লেন্থ এল। এই সিস্টেমটা হচ্ছে ওয়ান ডাইমেনশনে পার্টিকেল ইন এ বক্স সিস্টেম। মানে ব্যাপারটা কিরকম দেখো, যে ধরো এই ডিরেকশনটা এক্স ডিরেকশন, এটা এক্স ইকুয়াল টু 0, এটা এক্স ইকুয়াল টু এল, এখানে ভিএক্স হচ্ছে 0, এখানে পোটেনশিয়াল এনার্জিটা মানে ভিএক্স মানে পোটেনশিয়াল এনার্জিটা, এটা তোমার ইনফিনিটি। মানে কি হলো দেখো যে যে 0 তে একটা দেওয়াল আছে আর এক্স ইকুয়াল টু এল একটা দেওয়াল আছে, এর ভেতরে একটা পার্টিকেল আছে, যে পার্টিকেলটার মাস হচ্ছে এম, সে বক্সের ভেতরে হচ্ছে ফ্রি। মানে হয়তো এখানে একটা আমি পার্টিকেল দেখে যেটার মাস হচ্ছে এম, যে বক্সের ভেতরে ফ্রি, কারণ তার পোটেনশিয়াল এনার্জিটা এখানে 0। আর কিন্তু এটা কনফাইন মানে এই বক্সের বাইরে সে কোনো রকম ভাবে যেতে পারবে না। বক্সের বাইরে যেতে পারবে না, সেটা গ্যারান্টেড কখন হবে, যখন বাইরে তোমার একটা ভীষণ উঁচু এবং ভীষণ চওড়া দুটো দেওয়াল আছে, অর্থাৎ পোটেনশিয়াল এনার্জিটা ইনফিনিট। এই যে সিস্টেমটা, সেটা হচ্ছে পার্টিকেল ইন এ বক্স সিস্টেম। আর এবারে আউটসাইড দ্য বক্স পার্টিকেলটা থাকতে পারে না। আউটসাইড দ্য বক্স probability of finding the particle is 0। কারণ একটা পার্টিকেল যে ভেতরে ছিল তাকে বাইরে পেতে গেলে এনার্জিটা ইনফিনিটি হতে হবে। কারণ এই যে প্রাচীরটা এত উঁচু এত চওড়া, তাকে যদি বাইরে তোমাকে পেতে হয় তাহলে তোমাকে ইনফাইনাইট এনার্জি হতে হবে, যেটা অ্যাবসার্ড। সেই জন্য আউটসাইড দ্য বক্স পার্টিকেলটা থাকতে পারে না। আচ্ছা, ইনসাইড দ্য বক্স কি হচ্ছে? ইনসাইড দ্য বক্সটাই হচ্ছে আসল, যেক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জি ভিএক্সটা 0 ইনসাইড দ্য বক্স, দেখতেই পাচ্ছ। মানে বাই ডেফিনেশন অফ দ্য প্রবলেম, বক্সের বাইরে পোটেনশিয়াল এনার্জি ইনফিনিটি, আর বক্সের বাইরে কিন্তু পোটেনশিয়াল এনার্জি তোমার 0। তো পোটেনশিয়াল এনার্জি ভিএক্সটা তোমার 0। তার মানে টোটাল এনার্জি এই পুরোটাই হচ্ছে তোমার কাইনেটিক এনার্জি। টোটাল এনার্জি তো কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি
ইনসাইড দ্য বক্স যদি পোটেনশিয়াল এনার্জিটা জিরো, তাহলে পুরো এনার্জিটাই হচ্ছে তোমার কাইনেটিক এনার্জি। ঠিক আছে? আচ্ছা, এবারে কথাটা হচ্ছে যদি এমন হতো যে ইফ টোটাল এনার্জি ইজ জিরো, ধরো মিনিমাম পসিবল এনার্জি যদি জিরো হয়, ইফ টোটাল এনার্জি ইজ জিরো, দেন কাইনেটিক এনার্জি যেটা অ্যাকচুয়ালি px স্কয়ার বাই টোয়াইস এম দিস হ্যাজ টু বি ইকুয়াল টু জিরো। এটা যদি জিরো হয় তাহলে সেখান থেকে px স্কয়ার ইকুয়াল টু তোমার জিরো হলো, অর্থাৎ এইখান থেকে তোমার px ও তোমার জিরো হয়ে গেল। এটা ঠিক আছে? মানে পুরো এনার্জিতে তো কাইনেটিক এনার্জি, তাহলে এবারে যদি জিরো পয়েন্ট এনার্জি তুমি জিরো এক্সপেক্ট করো, অর্থাৎ টোটাল এনার্জিটা যদি জিরো হয়, তাহলে কাইনেটিক এনার্জিটা px স্কয়ার বাই টোয়াইস এম ইকুয়াল টু জিরো হয়ে যাবে, অর্থাৎ px স্কয়ার ইকুয়াল টু জিরো হয়ে গেল, তো px ইকুয়াল টু জিরো হয়ে গেল। এইটা তাহলে দেখো তোমার আনসার্টেনটি ইন পজিশন, সরি, আনসার্টেনটি ইন মোমেন্টাম, আনসার্টেনটি ইন মোমেন্টাম মোমেন্টাম ডেল্টা পিএক্স, সেটা বেসিক্যালি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ মোমেন্টাম। সেটা কত হয়? রুট ওভার অফ পিএক্স স্কোয়ার অ্যাভারেজ মাইনাস পিএক্স অ্যাভারেজ তার স্কোয়ার। এইটা তাহলে দেখো মোমেন্টামটা যদি জিরো হয় তাহলে মোমেন্টামের অ্যাভারেজ যদি জিরো, আর মোমেন্টামের স্কোয়ার যদি জিরো হয় তাহলে অ্যাভারেজ করলেও জিরো হবে, তার মানে এটা হয়ে গেল কত তোমার জিরো হয়ে গেল। তাহলে আনসার্টেনটি ইন মোমেন্টাম সেটা হচ্ছে জিরো। আচ্ছা, এবারে আনসার্টেনটি ইন পজিশন ডেল্টা এক্স মাস্ট বি ফাইনাইট। আচ্ছা, কেন বলছি এটা ফাইনাইট হবে? কারণ দেখো তোমার প্রবলেমটা কি বলছে, যে পার্টিকেলটা বক্সের মধ্যে কনফাইন। পার্টিকেল যদি বক্সের মধ্যে কনফাইন থাকে, যেখানে বক্স লেন্থটা হচ্ছে এল, তাহলে পার্টিকেলটা যেখানেই লুকিয়ে থাকুক কেন, যাকে খুঁজে পাওয়ার যতই আনসার্টেনটি থাক না কেন, তাহলে কোনো রকম ভাবে এল তার থেকে বেশি হতে পারে না। মানে তোমার একটা জিনিস তোমার মিসিং সামাও, একটা আনসার্টেনটি আছে, একটা অনিশ্চয়তা আছে, কিন্তু তুমি যদি এইটুকু শিওর হও যে জিনিসটা তোমার ব্যাগের মধ্যেই আছে বা জিনিসটা তোমার ঘরের মধ্যেই আছে, তাহলে খুঁজতে হবে কি ঘরের মধ্যেই বা ব্যাগের মধ্যেই। অর্থাৎ সেক্ষেত্রে আনসার্টেনটি কখনো ইনফিনিটি হতে পারে না, তার মানে ডেল্টা এক্স মাস্ট বি ফাইনাইট। তাহলে দেন কি হলো, দেন দেখো ডেল্টা এক্স ডেল্টা পি এক্স এই গুণফলটা তাহলে কি হবে? তাহলে দেখো যেমন যেমন করে প্রবলেমটা আমি বলছি, তাতে মানে যদি জিরো পয়েন্ট এনার্জিতে জিরো হয়, তাহলে আনসার্টেন মোমেন্টাম তোমার জিরো হয়ে গেছে, আর আনসার্টেন পজিশন সেটা অবশ্যই ফাইনাইট হবে। তাহলে ডেল্টা এক্স ডেল্টা পি এক্স কত হয়ে গেল? তোমার জিরো হয়ে গেল। আর ডেল্টা এক্স ফাইনাইট আর ডেল্টা পি এক্স যদি জিরো হয়ে যায়, তাহলে ডেল্টা এক্স ডেল্টা পি এক্স তোমার জিরো হয়ে গেল। দিস ভায়োলেটস হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল। হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল কি বলে? ডেল্টা এক্স ডেল্টা পি এক্স মাস্ট বি গ্রেটার ইকুয়াল টু এইচ কস বাই টু। কিন্তু এক্ষেত্রে ডেল্টা পি এক্স জিরো হয়ে গেছে, কিন্তু ডেল্টা এক্সটা ফাইনাইট কত তুমি জানো না, কিন্তু ওটা কোনোভাবে ইনফিনিটি হবে না। তাহলে ফাইনাইট কোয়ান্টিটির সঙ্গে জিরো গুণ করলে জিনিসটা জিরো হয়, দিস ভায়োলেটস হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল। তার মানে কি, এখান থেকে ইমপ্লাই করতে যে মিনিমাম পসিবল এনার্জি, minimum possible energy that is zero point energy cannot be zero। তাহলে বুঝতে পারছো, তাহলে এই পার্টিকুলার কেসে জিরো পয়েন্ট এনার্জি যদি জিরো হতো, তাহলে হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল ভায়োলেট করে যেত। বুঝতে পারলে তো, যে যে এই যে পার্টিকুলার বক্সের ক্ষেত্রে মিনিমাম পসিবল এনার্জিটা জিরো হতে পারবে না, নন জিরো হতেই হবে। তাহলে এটা কি, তুমি হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালটা তুমি যদি মান্যতা দাও, তাহলে তুমি এটা পরিষ্কার বুঝতে পারছি যে যদি জিরো পয়েন্ট এনার্জি জিরো হয়ে যায়, তাহলে হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল ভায়োলেট করে যাবে। হ্যাঁ, সেখানে জিরো পয়েন্ট এনার্জিটা জিরো হতে পারবে না। বুঝতে পেরেছো এটা? ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এবারে আমি জাস্ট দেখতে চাইছি যে তাহলে মিনিমাম পসিবল এনার্জি তো জিরো হতে পারলো না, সেটা কত হতে পারে? এস্টিমেশন অফ জিরো পয়েন্ট এনার্জি। এক্ষেত্রে এই পার্টিকুলার বক্স প্রবলেমের ক্ষেত্রে জিরো পয়েন্ট এনার্জিটাকে আমি একটা এস্টিমেট করতে চাইছি ফর পার্টিকুলার বক্স সিস্টেম। পার্টিকুলার বক্স সিস্টেমের ক্ষেত্রে জিরো পয়েন্ট এনার্জিটা জিরো হবে না আমি বুঝতে পারলাম,
জিরো পয়েন্ট এনার্জিটা কেমন হতে পারে আমি একটা মোটামুটি এস্টিমেট করার চেষ্টা করছি। দেখো, যেহেতু প্রবলেমটায় পরিষ্কার বলে দেওয়া হচ্ছে যে পার্টিকেলটা ওই এল লেন্থের একটা বক্সের মধ্যে কনফাইন, সেই জন্য তুমি বলতে পারো যে ম্যাক্সিমাম আনসার্টেনটি ইন দ্য পজিশন ডেল্টা এক্স, ম্যাক্সিমামটা কি হবে অফ দ্য অর্ডার অফ এল। ম্যাক্সিমাম আনসার্টেনটি ইন পজিশন সেটা হচ্ছে তোমার এল এর অর্ডারে হবে, মানে এক্স্যাক্টলি এল হবে কিনা আমি জানি না, কিন্তু যেহেতু বক্স এল লেন্থের বক্সের মধ্যে পার্টিকেলটা কনফাইন, ম্যাক্সিমাম ওটা এল হতে পারে বা এল এর অর্ডারে হতে পারে। এটা এটা তাহলে দেখো এবারে আমি ধরে নিচ্ছি যে হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালটা স্যাটিসফাইড হচ্ছে। ফ্রম হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল ডেল্টা ডেল্টা পিএক্স এটা কি গ্রেটার ইকুয়াল টু এইচ কস বাই 2। তো এইখান থেকে তুমি যদি ডেল্টা পিএক্স এর মিনিমাম ভ্যালুটা করো সেটা কি হবে এইচ কস বাই 2 ইন্টু ডেল্টা এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু। দেখো প্রথম কথা হচ্ছে যে ডেল্টা পিএক্স এর মিনিমাম ভ্যালু যদি তুমি বের করতে তাহলে গেটার ইকুয়াল টু আমি ইকুয়াল টু করবো আর ডেল্টা এক্স এর ম্যাক্সিমাম ভ্যালুটাকে নেবো। তার মানে এইটা কি হয়ে গেল দিস ইজ অফ দ্য অর্ডার অফ এইচ কস বাই টোয়াইস এল এই অর্ডারে এটা, কারণ ডেল্টা এক্স ম্যাক্সিমামটা কিন্তু এল এর অর্ডারে হচ্ছে, এখানে এইচ কস বাই টোয়াইস এল এই অর্ডারে হচ্ছে ডেল্টা পিএক্স এর মিনিমামটা। আচ্ছা এবারে তুমি যদি আনসার্টেনটি ইন মোমেন্টাম তার মিনিমাম ভ্যালুটা এইচ কস বাই 12 হয়, কোন একটা কোয়ান্টিটি তার মাপার ভুলটা যদি এইচ কস বাই টোয়াইস এল হয়, তা সেই জিনিসটা মিনিমাম এইচ কস বাই 12 হবে। তাহলে এটা ইমপ্লাই করবে যে মানে দেখো আমি যেটা ওই যেদিন অফলাইন পড়ানো হচ্ছিল আমি একজনকে বলছিলাম, যারা ক্লাসে ছিল তারা বুঝতে পারবে, যে আমি তাকে আমার পকেটে হাত ঢুকিয়ে আমার পকেট থেকে যা টাকা পয়সা আছে বের করে নিতে বলেছিলাম। তারপর আমি বললাম আমি তোমার নামে এই তোমার শ্যামবাজার থানায় হচ্ছে এ করছি, মানে তোমার রিপোর্ট করছি যে তুমি আমার 3 কোটি টাকা ঝেপে দিয়েছো, আমার পকেট থেকে তুমি 3 কোটি টাকা ঝেপে দিয়েছো। ঠিক আছে, এবার তাতে দেখা গেল যে আইদার তোমার পুলিশ অফিসার যারা ছিল তারা হাসলো বলে কোথাকার পাগলটা এসেছে এইটা, বা ঘুরিয়ে হচ্ছে আমাকেই জেলে ঢুকিয়ে দিল, কারণ অত টাকা একজন মানুষের পকেটে থাকতেই পারে না, তাই না? তার মানে ব্যাপারটা কি হচ্ছে যে ও পকেটে আমার এই ছোট্ট পকেট, জিজ্ঞেস করে কোন পকেট, আমি বলে এই পকেট, যত টাকায় 2000 টাকার বেশি তার নোট পাওয়া যায় না। তা তুমি যত টাকাই হয় না 3 কোটি টাকা আমার পকেটের মধ্যে রেখে ফেলা যাবে? তাহলে আমি যার নামে কমপ্লেন করছি বলছি যে 3 কোটি টাকা তুমি ঝেপে দিয়েছো, তাহলে পকেটে যদি 3 কোটি টাকা না থাকে তাহলে ঝাপবে 3 কোটি টাকা, সেটা কি করে সম্ভব? তাহলে তোমার কাছে ম্যাক্সিমাম যত টাকা আছে তোমার টাকার ভুলটা ম্যাক্সিমাম তত হতে পারে, তার থেকে বেশি কিছু হতে পারে না। তোমার ডেল্টা পিএক্স এর মিনিমাম যদি এইচ কস বাই 2 হয়, তাহলে মিনিমাম ভ্যালু অফ আনসার্টেনটি কি হবে? মিনিমাম মিনিমাম ভ্যালু অফ মোমেন্টাম, এই পিএক্স এর মিনিমাম ভ্যালু তাহলে কি হবে? এইটাও তোমার অফ দ্য অর্ডার অফ এইচ কস বাই টোয়াইস এল হবে। তাহলে মোমেন্টামের আনসার্টেনটির মিনিমাম ভ্যালু যদি এটা হয়, তাহলে মোমেন্টামের মিনিমাম ভ্যালু অ্যাটলিস্ট এইচ কস বাই টোয়াইস এল হতে হবে। ঠিক আছে, এর থেকে বেশিও হতে পারে কিন্তু অন্তত পক্ষে এইচ কস বাই টোয়াইস এল হবে। তাহলে মিনিমাম এনার্জি ই মিনিমাম, সেটা কাইনেটিক এনার্জির মিনিমাম ভ্যালু তোমাকে নিতে হবে, কারণ পোটেনশিয়াল এনার্জিটা ইটসেলফ জিরো বলে পার্টিকুলার বক্সের ক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জি এইটা তোমার জিরো, সেই জন্য কাইনেটিক এনার্জির মিনিমাম ভ্যালুটা তোমাকে নিতে হবে। আর কাইনেটিক এনার্জি কি পি স্কোয়ার বাই টোয়াইস এম, তো তো এখানে পিএক্স এর তোমাকে কি করতে হচ্ছে না মিনিমাম ভ্যালু নিতে হচ্ছে এইটা। তো সেটা কি হচ্ছে দেখো, সেইটা তোমার অফ দ্য অর্ডার অফ হয়ে গেলে এটা বসিয়ে দাও এইচ কস বাই তোমার 8 m l স্কোয়ার, এইচ কস স্কোয়ার বাই 8 m l স্কোয়ার। ঠিক আছে, এটা তুমি এই পিএক্স এর স্কোয়ারটা করে এইচ কস স্কোয়ার 4l স্কোয়ার, এক নিচে টোয়াইস এম আছে, তাহলে এইচ কস বাই 8 m l স্কোয়ার। তার মানে পরিষ্কার বুঝতে পারলে যে বা অর যেটা হচ্ছে মানে বেসিক্যালি এটা তুমি এইটুকু বলতে পারো দিস ইজ প্রপোর্শনাল টু এইচ স্কোয়ার বাই ml স্কোয়ার। তুমি যদি এইচ কসটাকে এইচ ওভার 2 পাই এভাবে তুমি বসাও, তাহলে এটা এইচ স্কোয়ার বাই তোমার 4 পাই স্কোয়ার 8 আছে, তার মানে একটা কনস্ট্যান্ট, এটা দাঁড়াচ্ছে এটা এইচ স্কোয়ার বাই ml স্কোয়ার এর অর্ডারের হচ্ছে, মানে হুইচ ইজ নন জিরো। তার মানে দেখো যেটা জিরো পয়েন্ট এনার্জিটা তোমার প্রথম কথা হচ্ছে নন জিরো হচ্ছে এবং তার অর্ডারটা হচ্ছে
এইচ স্কোয়ার বাই এম এল স্কোয়ার। এবার আমি যদি তোমার এই এক্সাক্ট ভ্যালুগুলো, এই যে এটা ছিল ইনইকুয়ালিটি, ইনইকুয়ালিটি ব্যবহার না করে এক্স্যাক্টলি ডেল্টা এক্স ডেল্টা পি কত হয় সেটা দিয়ে যদি তুমি করতে, তাহলে তুমি অ্যাকচুয়ালি এনার্জির মিনিমাম ভ্যালু বা 0 পয়েন্ট এনার্জির একটা মিনিমাম ভ্যালু তুমি পেয়ে যেতে। তার মানে 0 পয়েন্ট যে এনার্জিটা আছে, 0 পয়েন্ট এনার্জি মানে মিনিমাম এনার্জি ফর দ্য 0 পয়েন্ট এনার্জি, 0 পয়েন্ট এনার্জি অর্ডারটা হচ্ছে এইচ স্কোয়ার বাই এম এল স্কোয়ার। এখানে কিছু কনস্ট্যান্ট পার্ট থাকবে, সেই কনস্ট্যান্ট পার্টটা আমি এখানে কনসিডার করছি না। কিন্তু এইটুকু তুমি বুঝতে পারো এটা নন জিরো হচ্ছে এবং তার ওই এইচ স্কোয়ার বাই এম এল স্কোয়ার। এবার অ্যাকচুয়াল সিচুয়েশনটা কি? অ্যাকচুয়াল সিচুয়েশনে 0 পয়েন্ট এনার্জি যেটা ফর পার্টিকেল ইন এ বক্স সিস্টেম, 0 পয়েন্ট এনার্জি এটা হয় অ্যাকচুয়ালি তোমার এইচ স্কোয়ার বাই এইচ এম এল স্কোয়ার। আমি যখন পরে এক্সাক্ট কোয়ান্টাম মেকানিক্স পড়বো, মানে পার্টিকুলার বক্সটাকে এক্সাক্ট কোয়ান্টাম মেকানিক্স থেকে সলভ করাই, তখন তুমি দেবে এক্সাক্ট 0 পয়েন্ট এনার্জি এইচ স্কোয়ার বাই এইচ এম এল স্কোয়ার আছে। আর এখানে আমি ওটা এইচ স্কোয়ার বাই এম এল স্কোয়ার এই অর্ডারে হবে বলেছি, সেখানে জাস্ট 1/8 একটা ফ্যাক্টর জাস্ট আমার থেকে যায়। তাহলে বুঝতে পারলে যে পার্টিকুলার বক্সের ক্ষেত্রে হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল আছে বলে তুমি প্রথমে বুঝতে পারলে 0 পয়েন্ট এনার্জি জিরো হতে পারে না। আবার সেই হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালকে কাজে লাগিয়ে তুমি বুঝে নিতে পারলে যে তার অ্যাকচুয়ালি 0 পয়েন্ট এনার্জিতে কেমন অর্ডারের হবে। সেই অর্ডারটা হচ্ছে এইচ স্কোয়ার বাই এম এল স্কোয়ার। তারপর যখন এক্সাক্ট কোয়ান্টাম মেকানিক্স তোমার শেখা হয়ে যাবে, তখন তুমি বুঝতে পারবে যে এই ভ্যালুটা অ্যাকচুয়ালি হয় এইচ স্কোয়ার বাই এইট এম এল স্কোয়ার। বোঝা গেল? ঠিক আছে, ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো তো? আচ্ছা, ভালো। তারপরে নেক্সট যে প্রবলেমটা আমরা করবো সেটা হচ্ছে তোমার লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর। লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর। আচ্ছা, লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর মানে মানে সিম্পল পেন্ডুলাম যেটা আর কি, সেটা যা ধরো এরকম একটা সিচুয়েশন আমি বলছি, ধরে নাও তোমার একটা দেওয়ালে একটা পেন্ডুলাম ঝুলছে, যার মাসটা ধরে নাও এম। এই পেন্ডুলামটা এরকম ভাবে তোমার অসিলেট করছে। পেন্ডুলাম তোমার এরকম ভাবে অসিলেট করছে এটা। আচ্ছা, এবারে এই যে পেন্ডুলামটা, তার ক্ষেত্রে তুমি যদি দেখো যে তোমার মানে এরা হুকস ল ওবে করে, মানে তোমার সিম্পল হারমোনিক পেন্ডুলাম হচ্ছে ওবেজ। এটা যখন আমাদের এই লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটরটা পড়বো কোয়ান্টাম মেকানিক্স, সেটা আমি ডিটেলে বলবো। এটা যে হুকস লটা ওবে করে। আর হুকস ল কি বলে, ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ডিসপ্লেসমেন্টটা তোমার এক্স হয়, তাহলে একটা রেস্টোরিং ফোর্স আসবে, সেটা এফ হচ্ছে মাইনাস কে এক্স, যেখানে কেটাকে বলা হচ্ছে ফোর্স কনস্ট্যান্ট, ফোর্স কনস্ট্যান্ট মানে হুইচ ইজ এ মেজার অফ রিজিডিটি অফ দ্য স্প্রিং বা রিজিডিটি অফ দ্য বন্ড। আর এক্সটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম পজিশন। আর এই এফটা হচ্ছে রেস্টোরিং ফোর্স, রেস্টোরিং ফোর্স এফটা সেটা হচ্ছে মাইনাস কে এক্স। আর এবারে তোমার মাইনাস ডিভিএক্স বাই ডিএক্স, যদি ডিএক্সটা পোটেনশিয়াল এনার্জি হয়, সেটা হচ্ছে ফোর্সের সঙ্গে সমান হয়, নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ পোটেনশিয়াল সেটা ফোর্স হয়। তো সেখান থেকে মাইনাস ডিভিএক্স বাই ডিএক্সটা তুমি জাস্ট ফোর্সটা মাইনাস কে এক্স এরকম ভাবে করে দাও, অথবা ডিভিএক্সটা তুমি জাস্ট কে এক্স ইন্টু ডিএক্স করে দাও। আচ্ছা, এবারে তুমি দাবি করো যে যদি ইকুইলিব্রিয়াম জিওমেট্রিতে থাকে, অর্থাৎ ইকুইলিব্রিয়াম পজিশনে থাকে, তখন তার পোটেনশিয়াল এনার্জিটাকে জিরো ধরো। আর যদি ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম পজিশনটা এক্স হয়ে যায়, তখন পোটেনশিয়াল এনার্জি তুমি ডিএক্স বলো। এইটা তো সেটা করলে কি দাঁড়াচ্ছে, এখান থেকে পোটেনশিয়াল এনার্জিটা ভিএক্সটা হয়ে গেল তোমার হাফ কে এক্স স্কোয়ার। তার মানে লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে তোমার একটা পোটেনশিয়াল এনার্জি আছে, পোটেনশিয়াল এনার্জি হাফ কে এক্স স্কোয়ার।
অর্থাৎ প্যারাবোলিক পোটেনশিয়াল, এটাকে তুমি গ্রাফিক্যালি এইরকম ভাবে রিপ্রেজেন্ট করতে পারো। ধরো যদি এইটা হচ্ছে তোমার ভিএক্স হয়, তাহলে তোমার পোটেনশিয়াল এনার্জিটা এই ধরনের দেখতে। প্যারাবোলিক পোটেনশিয়াল, হ্যাঁ, এইটা এক্স প্লট করছো, এটা এক্স ইকুয়াল টু 0, দেখো ভিএক্সটা হচ্ছে তোমার হাফ কে এক্স স্কোয়ার, এটা প্যারাবোলিক পোটেনশিয়াল। যাকে মানে লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর যেটা পোটেনশিয়াল এনার্জিটা আছে। তাহলে এবারে দেখো টোটাল এনার্জি যেটা, পার্টিকুলার বক্সের ক্ষেত্রে ইনসাইড দ্য বক্স পোটেনশিয়াল যদি 0 ছিল, এখন তা হবে না। এক্ষেত্রে তোমার কাইনেটিক এনার্জিও থাকবে প্লাস পোটেনশিয়াল এনার্জি থাকবে। তাহলে কাইনেটিক এনার্জিটা হচ্ছে পি এক্স স্কোয়ার বাই টোয়াইস এম, আর পোটেনশিয়াল এনার্জিটা কত, হাফ কে এক্স স্কোয়ার। দেখো এটাও স্কোয়ার টার্ম, এটাও স্কোয়ার টার্ম। পজিশন সেটাকে রিয়েল কোয়ান্টিটি, তার স্কোয়ার টার্মটা হচ্ছে নন নেগেটিভ। মোমেন্টাম একটা রিয়েল কোয়ান্টিটি, তার স্কোয়ারটা সেটা হচ্ছে নন নেগেটিভ। মানে কখনো এরা নেগেটিভ হতে পারবে না, দুটো টার্মই কিন্তু 0 হতে পারে, কিন্তু দুটো টার্মই মানে নন নেগেটিভ, মানে পজিটিভ অথবা 0, কিন্তু কখনো নেগেটিভ হতে পারবে না। আচ্ছা, আচ্ছা, এবারে কথাটা হচ্ছে যে যদি তুমি দাবি করো যে লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে 0 পয়েন্ট এনার্জিটা 0, তাহলে ইফ ফর লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর 0 পয়েন্ট এনার্জি ইজ 0, দেন কি হবে, এই যে এনার্জি যে মিনিমাম ভ্যালুটা সেটা বেসিক্যালি তোমার পি এক্স স্কোয়ার বাই টোয়াইস এম প্লাস হাফ কে এক্স স্কোয়ার হ্যাজ টু বি ইকুয়াল টু 0। তাহলে দেখো এবারে এরা দুজনেই কিন্তু নন নেগেটিভ কোয়ান্টিটি, তার মানে পরিষ্কার এখান থেকে বুঝতে পারলে পি এক্স স্কোয়ারটা সেটাও 0 হতে হবে, অ্যান্ড এক্স স্কোয়ার সেটাও 0 হতে হবে। আচ্ছা, পি এক্স স্কোয়ার যদি 0 হয়ে যায়, পি এক্সও 0 হতে হবে, আর এক্স স্কোয়ার যদি 0 হয় তাহলে এক্সও 0 হতে হবে। তার মানে এটা হচ্ছে যে আনসার্টেনটি ইন পজিশন ডেল্টা এক্স, যেটা বেসিক্যালি সিগমা এক্স, যেটা রুট ওভার অফ এক্স স্কোয়ার অ্যাভারেজ minus x average the square, this is actually equal to 0. Uncertainty in momentum delta px equal to sigma px equal to root over of px square average minus px average square, this is actually equal to 0. তার মানে কি দাঁড়ালো, তো ক্লিয়ারলি ডেল্টা এক্স ডেল্টা পিএক্স এটাও যেহেতু 0, এটাও ইকুয়াল টু 0, এটা 0 হয়ে গেল, হুইচ ভায়োলেটস হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল। তাহলে দেখো যদি লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে 0 পয়েন্ট এনার্জি 0 হয়, তাহলে কাইনেটিক এনার্জি আলাদা করে 0 হতে হবে, পোটেনশিয়াল এনার্জি আলাদা করে 0 হতে হবে, কারণ দুটোই নন নেগেটিভ কোয়ান্টিটি। তার মানে পরিষ্কার বুঝতে পারছে মোমেন্টামও 0 হতে হবে, পজিশনও 0 হতে হবে। আর দুটোই যদি 0 হয় তাহলে পজিশন আনসার্টেনটিও 0, মোমেন্টাম আনসার্টেনটিও 0, অর্থাৎ ডেল্টা ডেল্টা পি ইকুয়াল টু 0 হয়ে গেল। কিন্তু অ্যাকচুয়ালি ডেল্টা ডেল্টা পি যেটা ইকুয়াল টু এইচ প্লাস বাই 2 হতে হবে, সেই জন্য দিস ভায়োলেটস হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল। তাহলে তাহলে হাইজেনবার্গ আনসার্টেনটি কেন ভায়োলেট করে গেল, কারণ 0 পয়েন্ট এনার্জি 0 হবে এটা তুমি ধরে নিয়েছিলে বলে। তাহলে এখান থেকে কনক্লুশনটা কি দাঁড়ালো, সেটা হচ্ছে মানে ফর লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর 0 পয়েন্ট এনার্জি ক্যানট বি 0। তাহলে বুঝতে পারলে যে লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর প্রবলেমের ক্ষেত্রেও কিন্তু 0 পয়েন্ট এনার্জিটা তোমার 0 হতে পারবে না। হয়েছে? আচ্ছা, এবারে তুমি জাস্ট এস্টিমেট করো, এস্টিমেশন অফ 0 পয়েন্ট এনার্জি, এস্টিমেশন অফ এস্টিমেশন অফ 0 পয়েন্ট এনার্জি। ঠিক আছে? আচ্ছা, 0 পয়েন্ট এনার্জি তুমি এস্টিমেট করো। আচ্ছা, এস্টিমেট করার জন্য আমি ব্যাপারটা এইভাবে শুরু করি। ধরো তোমার এই এই জায়গা থেকেই বলি, তোমার তুমি এইটা একটু খেয়াল করো। ধরো এই যে পোটেনশিয়াল এনার্জিটা, প্যারাবোলিক পোটেনশিয়াল মানে কি, প্যারাবোলিক পোটেনশিয়াল মানে হচ্ছে সিমেট্রিক অ্যাবাউট
এক্স ইকুয়াল টু জিরো, তাই না? এক্স ইকুয়াল টু জিরোর অ্যাবাউট সিমেট্রিক, তাই না? সিমেট্রিক অ্যাবাউট এক্স ইকুয়াল টু জিরো। তাহলে যদি এক্স এর অ্যাবাউটে সিমেট্রিক হয়ে যায়, তার মানে পরিষ্কার বুঝতে পারছো যে from the symmetry of the problem, অ্যাভারেজ পজিশনটা কত হবে? জিরো হবে। কেন অ্যাভারেজ পজিশনটা জিরো হবে? কারণ দেখো তোমার এখান থেকেও তুমি বুঝতে পারছো যে এক্সটা ডান দিকে গেলে পজিটিভ, বাঁ দিকে গেলে নেগেটিভ, আর এখানে এক্সটা ডান দিকে গেলে পজিটিভ, বাঁ দিকে গেলে নেগেটিভ। এবার যদি তোমার সিমেট্রিক পোটেনশিয়াল হয়, তার মানে কি বাঁ দিকে যাওয়ার সম্ভাবনা আর ডান দিকে যাওয়ার সম্ভাবনা সমান। এটা তুমি জাস্ট এরকম খেয়াল করো, মানে মানে জাস্ট অ্যাভারেজ পজিশন যখন তুমি বলে, একটা পেন্ডুলাম তার ইকুইলিব্রিয়াম পজিশনের রেসপেক্টে ডান দিকেও যেতে পারছে, বাঁ দিকেও যেতে পারছে। ডান দিকে যতটা লেন্থ যায়, বাঁ দিকে যদি ততটাই লেন্থ যায়, তাহলে অ্যাভারেজ পজিশনটা কত হবে? তোমার জিরো হয়ে যাবে, এইটা। আর অ্যাভারেজ ভেলোসিটি কত হবে? সেটাও তোমার জিরো হবে। কারণ দেখো পোটেনশিয়ালটা সিমেট্রিক হয়ে যাওয়ার জন্য ডান দিকে যাওয়ার প্রবাবিলিটি আর বাঁ দিকে আসার প্রবাবিলিটি যদি সমান হয়ে যায়, তাহলে অ্যাভারেজ ভেলোসিটি জিরো হয়ে যায়। যেটা তুমি মানে ম্যাক্সওয়েল ওয়ান ডাইমেনশনাল ভেলোসিটি ডিস্ট্রিবিউশনে যেমন দেখো আর কি। তো এইটা আর আলাদা করে বলার দরকার নেই, যে সিমেট্রি অফ দ্য প্রবলেমই তোমায় বলে দিচ্ছে অ্যাভারেজ পজিশনটাও জিরো আর অ্যাভারেজ মোমেন্টাম সেটাও কিন্তু তোমার জিরো। এটা বুঝতে পারলে যে সিমেট্রি অফ দ্য প্রবলেম কেমন করে বলে দিচ্ছে যে অ্যাভারেজ পজিশন এবং অ্যাভারেজ মোমেন্টাম তোমার জিরো হবে? বুঝতে পারছো এটা? ঠিক আছে। আচ্ছা, আর এবারে দেখো তোমার, তুমি যদি এনার্জিটাকে দেখো, এনার্জি তো পি এক্স স্কোয়ার বাই টোয়াইস এম প্লাস হাফ কে এক্স স্কোয়ার। এনার্জির অ্যাভারেজ যদি তুমি ক্যালকুলেট করো, কি হবে এটা? পি এক্স স্কোয়ার অ্যাভারেজ বাই টোয়াইস এম প্লাস হাফ কে এক্স স্কোয়ার অ্যাভারেজ, এইটা। আচ্ছা, এবারে ফ্রম হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল ডেল্টা, আচ্ছা আচ্ছা এক সেকেন্ড, আচ্ছা একটা জিনিস একটুখানি বলি এর আগে। এখানে জায়গা থাকলে এখানে, আচ্ছা এখানেই বলে দেওয়া যায়। আর এখানে একটা জিনিস খেয়াল করো, যদি এক্স অ্যাভারেজ জিরো হয়, তাহলে তোমার ডেল্টা এক্স যেটা সিগমা এক্স, এইটা যদি রুট ওভার অফ এক্স স্কোয়ার অ্যাভারেজ মাইনাস এক্স অ্যাভারেজ স্কোয়ার তুমি এরকম ভাবে লেখো, আগে তো এক্স অ্যাভারেজ স্কোয়ারটা অলরেডি জিরো হয়ে গেল, সেটা কি হবে? জাস্ট এক্স স্কোয়ার অ্যাভারেজ তার স্কোয়ার রুট হয়ে যাবে, এটা। আর ঠিক একই রকম ভাবে এখান থেকে যদি তুমি ডেল্টা পিএক্স বলো, অর্থাৎ সিগমা পিএক্স বলো, যেটা রুট ওভার অফ পিএক্স স্কোয়ার অ্যাভারেজ মাইনাস পিএক্স অ্যাভারেজ তার স্কোয়ার, এইটা। তাহলে এবারে পিএক্স অ্যাভারেজ তার স্কোয়ারটা, মানে পিএক্স অ্যাভারেজ থেকে তোমার অলরেডি জিরো হয়ে গেছে, তাহলে এটা কি হয়ে যাবে? রুট ওভার অফ পিএক্স স্কোয়ার অ্যাভারেজ হয়ে যাবে, এইটা। তার মানে তুমি যদি ডেল্টা এক্স স্কোয়ার করো, সেটা এক্স স্কোয়ার অ্যাভারেজ হয়ে যায়। ডেল্টা পিএক্স তার স্কোয়ার করলে সেটা পিএক্স স্কোয়ার অ্যাভারেজ তোমার হয়ে যায়, এটা। এবারে দেখো, তাহলে এইটাকে তুমি জাস্ট লিখতে পারো, এইটাকে, এই যে ই অ্যাভারেজটা পিএক্স স্কোয়ার অ্যাভারেজ বাই টোয়াইস এর প্লাস হাফ কে এক্স স্কোয়ার অ্যাভারেজ, তাহলে এইটাকে তুমি লিখতে পারো তোমার, এই ধরো ডেল্টা পিএক্স তার স্কোয়ার, তাহলে একটু ধরো তো, একটু ধরো। হ্যাঁ, দেখো যেটা বলছিলাম, যে তুমি তাহলে পিএক্স স্কোয়ার অ্যাভারেজটা লিখলে কি, এটা এইখান থেকে পিএক্স স্কোয়ার অ্যাভারেজ মানে কত? ডেল্টা পিএক্স তার স্কোয়ার, সেটা লিখে ফেললে। আর একই রকম ভাবে এটা হাফ কে এক্স স্কোয়ার অ্যাভারেজটা কি? ডেল্টা এক্স তার স্কোয়ার, এটা। এটা হলো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই তো এই পর্যন্ত? হয়েছে? বোঝা গেল? আচ্ছা, এবারে দেখো এখানে, এবার এইখানে আমি লিখে রাখছি যে ফর্ম হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল ডেল্টা এক্স ডেল্টা পিএক্স তো গ্রেটার ইকুয়াল টু এইচ কস বাই টু। তাহলে তুমি ডেল্টা পিএক্স এর জায়গায় লিখতে পারো গ্রেটার ইকুয়াল টু এইচ কস বাই টু ইন্টু ডেল্টা এক্স,
এটা আমি লিখতে পারলাম। তাহলে তুমি দেখো এইখানে এইটাকে লিখতে পারো গ্রেটার ইকুয়াল টু ডেল্টা পিএক্স এটাকে যদি এটা বসিয়ে দাও 1/2m যেমন আছে h cos বাই 2 ইন্টু ডেল্টা এক্স তার স্কোয়ার প্লাস হাফ কে ডেল্টা এক্স তার স্কোয়ার। মানে আমি কি করলাম, ডেল্টা পিএক্স এর স্কোয়ার সেইটা ডেল্টা পিএক্স যেহেতু h cos বাই 2 ইন্টু ডেল্টা এক্স গ্রেটার ইকুয়াল টু, তার মানে ডেল্টা পিএক্স এর জায়গাতে আমি জাস্ট এই গ্রেটার ইকুয়াল টু h cos বাই 2 ইন্টু ডেল্টা যদি বসিয়ে দাও তাহলে এইটা অ্যাকচুয়ালি গ্রেটার ইকুয়াল টু এটা হয়ে গেল। তার মানে দেখো তাহলে এনার্জিটা মানে অ্যাভারেজ এনার্জিটা গ্রেটার ইকুয়াল টু h cos স্কোয়ার বাই 8m ডেল্টা এক্স তার স্কোয়ার প্লাস হাফ কে ডেল্টা এক্স তার স্কোয়ার এরকম দাঁড়ালো। আচ্ছা এবারে আমাকে বের করতে হবে কি না মিনিমাম এনার্জিটা, তাহলে টু ফাইন্ড দ্য minimum energy we deal with the equality। মানে এখানে গ্রেটার ইকুয়াল টু আছে, তাহলে এর মিনিমামটা যদি বের করতে হয় তাহলে এর যে ইকুয়ালিটিটা সেইটাকে নিয়ে আমি অ্যাকচুয়ালি মাথা ঘামাবো। মানে এই যে ডান দিকে যে কোয়ান্টিটিটাকে লিখছি হাফ কে ডেল্টা এক্স তার স্কোয়ার, তার মানে যখন তোমার মিনিমাম এনার্জির গল্প হবে তখন তোমার এই গেটার ইকুয়াল টু গেটারটাকে ভেবে লাভ নাই, কারণ এর যে মিনিমাম ভ্যালুটা সেটা সাডেনলি ইকুয়াল টু দিকে সেটা এইটা। তাহলে আমি জাস্ট মানে মানে টু ফাইন্ড দ্য মিনিমাম এনার্জি উই ডিল উইথ দ্য ইকুয়ালিটি। তাহলে এই ইকুয়ালিটি মাথা ঘামাবো। কিন্তু এবারে ব্যাপারটা দেখো যে এইটাকে যদি তুমি অ্যাকচুয়ালি প্লট করো এই ডেল্টা, খেয়াল করে দেখো যে ডেল্টা এক্স সেইটা যত তোমার বাড়াবে তুমি তখন এই প্রথম টার্মটা তত ছোট হবে, সেকেন্ড টার্মটা তত বড় হবে। আবার ডেল্টা এক্স যত তুমি কমাবে সেকেন্ড টার্মটা তত ছোট হবে, প্রথম টার্মটা তত বড় হবে। তার মানে এটা কথা হচ্ছে যে দুটো যে টার্ম আছে দুটো টার্ম তার ডেল্টা এক্স ডিপেন্ডেন্সটা যদি তুমি দেখো একজন যখন বাড়তে চাইছে অন্যজন কমতে চাইছে অ্যান্ড ভাইস ভার্সা। তার মানে তাহলে তোমাকে যেটা বের করতে হবে সেটা এর মিনিমাম ভ্যালুটা, তাহলে পরিষ্কার বুঝতে পারছো যে মানে ক্লিয়ারলি ইট ইজ ক্লিয়ার দ্যাট এই যে অ্যাভারেজটা এই যে ফাংশন অফ ডেল্টা এক্স সেটা তুমি বুঝতে পারছো, এটা যে ডেল্টা এক্স এর ফাংশন। তুমি কিন্তু স্যার ডেল্টা এক্স এর রেসপেক্ট এটাকে প্লট করো, সেই প্লটটা কেমন দেখতে হয় জানো তো, যে দেখো প্রথমে ডেল্টা এক্স যখন ছোট হবে তখন এই প্রথম টার্মটা ডমিনেট করবে, প্রথমটা ডমিনেট করলে জিনিসটা এইরকম ভাবে নামতে চায় এইটা। আর একটা সময়ের পরে যখন তোমার ডেল্টা এক্স বড় হয়ে যাবে তখন এই ডেল্টা এক্স স্কোয়ার টার্মটা ডমিনেট করবে বলে এইটা তখন তোমার আবার প্যারাবোলিক হয়ে যেতে চায়, প্যারাবোলিক হয়ে যেতে চায়। তার মানে ছবির নেচারটা এরকম হবে যে ইটাকে যদি তুমি ডেল্টা এক্স এর রেসপেক্টে প্লট করতে এরকম দেখতে। তার মানে এবারে এনার্জির মিনিমাম ভ্যালু বের করা মানে কি একটা ডেল্টা এক্স এর ভ্যালু বের করতে হবে যার জন্য এনার্জিটা মিনিমাম এটা। তাহলে যেহেতু এনার্জির অ্যাভারেজটা ডেল্টা এক্স এর সাথে প্লট করলে এরকম একটা মিনিমা দিয়ে যায়, তাহলে তোমাকে যেটা করতে হবে টু ফাইন্ড দ্য ভ্যালু অফ ডেল্টা এক্স ফর হুইচ অ্যাভারেজ এনার্জি ইজ মিনিমাম। তুমি কি করবে না ডেল অ্যাভারেজকে ডেল অফ ডেল্টা এক্স দিয়ে ডেরিভেটিভ করো, করে তুমি জাস্ট জিরো করে ফেলো এটা। দেখো এবারে যখন ডেরিভেটিভটা করবে তোমার এইখানে ডেল্টা এক্স স্কোয়ারটা নিচে আছে, তার মানে এটা হয়ে গেল মাইনাস এইচ স্কোয়ার বাই 4m ইন্টু ডেল্টা এক্স তার ডেরিভেটিভ করছো তো টু দি পাওয়ার n-1, তার মানে এর কিউব হয়ে গেল এইটা। এটা যখন ডেরিভেটিভ করছো তখন এটা কি হয়ে যাচ্ছে তোমার এইচ কস বাই 8m ডেল্টা এক্স তার স্কোয়ার আছে তো, তাহলে তোমার এটা ডেরিভেটিভটা করলে এটা টু দি পাওয়ার মাইনাস তার মাইনাস এটা কিউব, হ্যাঁ এইচ মাইনাস এইচ কস স্কোয়ার বাই 4m ডেল্টা এক্স তার কিউব প্লাস এই পার্টটা ডেরিভেটিভ করলে 2 হাফ হাফ কেটে গেল কে ইন্টু ডেল্টা এক্স, এইটা দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 0। সেইখান থেকে তুমি এক কাজ করো একদিকে নিয়ে চলে গেলে তোমার যেটা দাঁড়াচ্ছে 4m কে ইন্টু ডেল্টা এক্স টু দি পাওয়ার 4 যেটা সেটা তোমার এইচ কস স্কোয়ার হয়ে যাচ্ছে। এইখান থেকে ডেল্টা এক্স তার
কয়েকটা লিখলেই তোমার চলবে, সেটা এইচ ক্রস স্কোয়ার বাই 4m কে তার স্কোয়ার রুট, অর্থাৎ তোমার এটা হয়ে গেল এইচ ক্রস বাই 2 ইন্টু রুট ওভার অফ এম কে। এটা হলো, তাহলে দেন এই ই এর যে মিনিমাম ভ্যালুটা সেটা কত হয়ে যাচ্ছে না, এইচ ক্রস স্কোয়ার বাই 8m ইন্টু এইচ ক্রস বাই 2 ইন্টু রুট ওভার অফ এম কে তার, এটা হলো প্লাস হাফ কে ইন্টু এইচ ক্রস বাই 2 রুট ওভার অফ এম কে। এটা হয়ে যাচ্ছে তোমার 1/4 রুট ওভার অফ কে বাই এম ইন্টু এইচ ক্রস, এটা হয়ে যাচ্ছে 1/4 রুট ওভার অফ কে বাই এম ইন্টু এইচ ক্রস। তাহলে এটা হয়ে যাচ্ছে 1/2 এইচ ক্রস ইন্টু রুট ওভার অফ কে বাই এম মানে ওমেগা, যেখানে ওমেগাটা হচ্ছে রুট ওভার অফ কে বাই এম। এইটা দেখো, এইটাই হয়ে যাচ্ছে তোমার সকল 0 পয়েন্ট এনার্জি। তার মানে অ্যাভারেজ এনার্জি যে মিনিমাম ভ্যালুটা, এইটা হাফ এইচ ক্রস ওমেগা হয়ে গেল, আর দিস ইজ দ্য 0 পয়েন্ট এনার্জি ফর লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর। লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে এটাই তোমার অ্যাকচুয়ালি 0 পয়েন্ট এনার্জিটা তোমার থাকবে। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে দেখো তুমি 0 পয়েন্ট এনার্জি তুমি এস্টিমেট করে ফেলতে পারো। হ্যাঁ, তার মানে দেখো, তাহলে এই যে পার্টিকেল বক্স বা তোমার ধরো সিম্পল হারমোনিক অসিলেটর, দুজনের ক্ষেত্রে তুমি দেখতে পারলে যে 0 পয়েন্ট এনার্জি যদি 0 হয়ে যায় তাহলে হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল ভায়োলেট করে যাবে, এবং হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল ওবে করতে গেলে মিনিমাম পসিবল এনার্জি যেটা 0 পয়েন্ট এনার্জি নন জিরো হবে, এবং তার ভ্যালুটা কিরকম হতে পারে আমি মোটামুটি ভাবে একটা এস্টিমেট করে দেখলাম। আচ্ছা, তার মানে তুমি যখন ওয়ান্স বুঝে গেলে যে হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালটা ভ্যালিড, অর্থাৎ 0 পয়েন্ট এনার্জিটা এই ধরনের সিচুয়েশনের ক্ষেত্রে হচ্ছে তোমার নন জিরো হবে, এইটা তোমাকে কেমন করে হেল্প করছে দেখো, যে স্টেবিলিটি অফ হাইড্রোজেন অ্যাটম বুঝতে। সেটা অ্যাকচুয়ালি 0 পয়েন্ট এনার্জির সঙ্গে এটা অ্যাসোসিয়েটেড, তবে আমি হেডিংটা একটু অন্যরকম দিচ্ছি, যে স্টেবিলিটি অফ অফ হাইড্রোজেন অ্যাটম অর হাইড্রোজেন লাইক ওয়ান ইলেকট্রন আয়ন, এটা আমি দেখতে চাইছি। এবং এটা এই পুরো এক্সপ্লেনেশনটা হবে হচ্ছে হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালের রেসপেক্টে। আচ্ছা দেখো, যে এই পার্টিকুলার কেসে হাইড্রোজেন বা হাইড্রোজেন লাইক ওয়ান ইলেকট্রন আয়ন যখন তুমি কনসিডার করছো, তখন কি হয় না, এই সেন্টারে হাইড্রোজেন লাইক সিস্টেম করলে একটা পজিটিভ চার্জ থাকতে প্লাস জেড ইন্টু ই, তাকে কেন্দ্র করে একটা ইলেকট্রন সে বেসিক্যালি তোমার ঘুরছে। তাহলে এখানে তো স্ফেরিক্যালি সিমেট্রিক পোটেনশিয়াল, এটা বোর থিওরি বা যখন পড়ে তুমি জানো স্ফেরিক্যালি সিমেট্রিক পোটেনশিয়াল এটা কিরকম। তো ভিআরটা তুমি যদি এসআই ইউনিটে করো মাইনাস জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 আর, মানে মানে একটা আর রেডিয়াসের স্ফিয়ার তার সেন্টারে নিউক্লিয়াসটাকে রেখে তার সারফেসে যে কোনো জায়গায় যদি একটা ইলেকট্রনকে রাখো, তাহলে তার ক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জিটা একই হবে, সেখানে একটা স্ফেরিক্যালি সিমেট্রিক পোটেনশিয়াল। এইটা তাহলে এনার্জিটা কি হবে, তাহলে এখানে এনার্জিটা টোটাল এনার্জিটা একটা কাইনেটিক এনার্জি পার্ট থাকবে যেটা পি স্কোয়ার বাই টোয়াইস এম, প্লাস একটা পোটেনশিয়াল এনার্জি পার্ট থাকবে মাইনাস জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 ইন্টু আর। এটা প্রথমটা হচ্ছে কাইনেটিক এনার্জি পার্ট, পরেরটা পোটেনশিয়াল এনার্জি, হ্যাঁ পোটেনশিয়াল এনার্জি পার্ট। ঠিক আছে, আচ্ছা এবারে তুমি এখান থেকে কাজ করো যে আনসার্টেনিটি ইন মোমেন্টাম, আনসার্টেনিটির মোমেন্টাম ডেল্টা পিটা, এটা তুমি ধরো এই আলফা ইন্টু পি এরকম একটা কিছু। ঠিক আছে, আর আনসার্টেনিটি ইন পজিশন যেটা ডেল্টা আরটা, ধরো এটা
এই বিটা ইন্টু আর, মানে আনসার্টেনটি ইন মোমেন্টাম সেটা তো পি এর একটা পি এর ডাইমেনশন, আর আনসার্টেনটি ইন মোমেন্টাম ডাইমেনশন একই হবে, একটা প্রপোর্শনাল কনস্ট্যান্ট ধরে নাও তোমার আলফা, আর আনসার্টেনটি ইন পজিশন যেটা ডেল্টা আর সেটা ধরে নাও তোমার বিটা ইন্টু আর। এটা আচ্ছা, বইয়ে কিছু কিছু তোমার টাইপোগ্রাফিক্যাল এরার টেরার থেকে যায়, সেগুলো একটু খেয়াল করে যাও। আমি দেখছিলাম যে আগের দিন পড়াতে গিয়ে যে ডেল্টা পিটা হচ্ছে আলফা ইন্টু আর লেখা হয়ে গেছে, পরের লাইন ওটা ঠিক করে নেওয়া হয়েছে, কিন্তু ওরকম কিছু কিছু টাইপোগ্রাফিক্যাল এরার টেরার থেকে থাকে আর কি। হ্যাঁ, সেগুলো একটুখানি তুমি খেয়াল করে নেবে, ঠিক আছে? এইটা আচ্ছা, এবারে দেখো তুমি জাস্ট, যেহেতু তোমার মানে মানে আনসার্টেনটির মানে তোমার এটা মানে যেটা হচ্ছে যে আনসার্টেনটির পজিশনটা জানলেই তোমার চলবে, আনসার্টেনটি মোমেন্টামটা অটোমেটিক্যালি তোমার ফিক্সড হয়ে যাবে। তাহলে এবারে দেখো তুমি যদি এইটাকে করো যে ফ্রম হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপল, ডেল্টা ডেল্টা আর ইন্টু ডেল্টা পি সেটা গেটার ইকুয়াল টু এইচ ক্রস বাই টু, তো এটা তাহলে তুমি জাস্ট যখন ডেল্টা পিটাকে করলে এইটা, এইটাকে তুমি লিখতে পারো এটা গেটার ইকুয়াল টু এইচ ক্রস বাই টু ইন্টু ডেল্টা আর, এরকম একটা ডেল্টা পিটা গেটার ইকুয়াল টু এইচ ক্রস বাই টু ইন্টু ডেল্টা আর। তার মানে ডেল্টা পিটা তুমি লিখতে পারো গেটার ইকুয়াল টু এইচ ক্রস বাই টু বিটা ইন্টু আর, টু বিটা ইন্টু আর, বা অর তুমি এই ডেল্টা পি এর জায়গায় যদি আলফা ইন্টু পি লিখে দাও, এইটা গেটার ইকুয়াল টু এইচ ক্রস বাই টু বিটা ইন্টু আর, বা অর পিটাকে তুমি লিখতে পারছো গেটার ইকুয়াল টু এইচ ক্রস বাই টু আলফা বিটা আর। আমি এরকম একটা লিখে রাখলাম, ধরো এরকম একটা লিখলাম যে আনসার্টেনটি প্রিন্সিপাল থেকে ডেল্টা পি গেটার ইকুয়াল টু এইচ ক্রস বাই টু এই অর্ডারে, তাহলে ডেল্টা পিটা গেটার ইকুয়াল টু এইচ ক্রস বাই টু ইন্টু ডেল্টা আর। আচ্ছা, ডেল্টা পিটাকে তুমি আলফা ইন্টু পি ধরেছিলে, আর ডেল্টা আরটাকে বিটা ইন্টু আর ধরেছিলে, তার মানে যেটা দাঁড়াচ্ছে আলফা পিটা গেটার ইকুয়াল টু এইচ ক্রস বাই টু বিটা আর, তাহলে পিটা গেটার ইকুয়াল টু এইচ ক্রস বাই টু আলফা বিটা আর। এটা তাহলে এবারে দেখো, তাহলে এইখান থেকে তাহলে দেন এই যে এনার্জিটা যেটা ছিল পি স্কয়ার বাই টোয়াইস এম মাইনাস জেড স্কয়ার বাই ফোর বাই এপসাইলন জিরো আর, তুমি তুমি এইটাকে লিখতে পারো গেটার ইকুয়াল টু পি এর জায়গায় তুমি এটাকে বসিয়ে দাও, সেটা কত না ওয়ান বাই টোয়াইস এম যেমন আছে আছে, আর তার সঙ্গে পি স্কোয়ারটা হচ্ছে এইচ ক্রস স্কোয়ার বাই তোমার ফোর আলফা স্কোয়ার বিটা স্কোয়ার আর স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার বাই ফোর পাই এপসাইলন জিরো আর। মানে এমনিতে কি ছিল, এনার্জিটা তো পি স্কোয়ার বাই টোয়াইস এ মাইনাস জেড স্কোয়ার বাই ফোর পাই এপসাইলন জিরো আর ছিল, আমি পুরোটাকে আরেক টার্মসে নিয়ে যাচ্ছি, সেখানে এই পি স্কোয়ারের জায়গায় আমি এটাকে বসিয়ে দেবো। আচ্ছা, কিন্তু পিটা গেটার ইকুয়াল টু এইটা, তার মানে এনার্জিটা গেটার ইকুয়াল টু এইটা হয়ে যাবে। তার মানে কি হয়ে যাচ্ছে, এটা গেটার ইকুয়াল টু দেখো এইচ কস স্কোয়ার বাই এইট এম আলফা স্কোয়ার বিটা স্কোয়ার আর স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার বাই ফোর বাই এপসাইলন জিরো আর। তাহলে ওই আগের মতোই তুমি কিন্তু এনার্জির মিনিমাম ভ্যালুটা নিয়ে তুমি ইন্টারেস্টেড আর কি, সেই জন্য তুমি ইকুয়াল টু সাইনটাকে কনসিডার করো। তাহলে অ্যাজ উই আর ইন্টারেস্টেড উইথ দ্য minimum, as we are interested with the minimum value of energy, minimum value of E, then we consider the equality sign, equality অর্থাৎ এটা তোমার হচ্ছে কত না h cos স্কয়ার বাই 8m আলফা স্কয়ার বিটা স্কয়ার আর স্কয়ার মাইনাস জেড স্কয়ার বাই 4 পাই এপসাইলন জিরো আর। আচ্ছা, এই ছবিটা কেমন হবে দেখো, তুমি যদি এদিকে আর প্লট করো আর এদিকে তোমার এনার্জিটাকে প্লট করো, পরিষ্কার দেখতে পাচ্ছ এখানে এটা কিন্তু একটা আর এর ফাংশন। এটা দেখো, একটা পার্ট থাকছে তোমার নেগেটিভ পার্টটা যেটা মাইনাস ওয়ান বাই আর এর মতো, একটা পজিটিভ থাকছে ওয়ান বাই আর স্কোয়ারের মতো। তাহলে এর করসপন্ডিং ছবিটা কেমন দেখতে হয় না এরকম দেখতে হয়। তাহলে প্রথমে যখন আর বড় তখন মাইনাস ওয়ান বাই আরটা ডমিনেট করবে, সেটা এরকম দেখতে হবে, আর যখন ছোট হয়ে গেলে তখন ওয়ান বাই আর স্কোয়ার পার্টটা ডমিনেট হবে, ডমিনেট করে এরকম দেখতে হবে। তার মানে দেখো এইখানে একটা আর এর ভ্যালু তুমি পেয়ে গেলে,
আর মিনিমাম যেখানে দেখো এটা তোমার মিনিমাম হচ্ছে। ঠিক আছে, তাহলে টু ফাইন্ড দ্য ভ্যালু অফ আর ফর হুইচ এনার্জি মিনিমাম, তুমি কি করছো, ডেল ইয়ারটাকে তুমি আর এর রেসপেক্টে ডেরিভেটিভ করো, করে তুমি জিরো করো। সেটা কত দাঁড়াবে না, মাইনাস এইচ স্কোয়ার বাই 4m আলফা স্কোয়ার বিটা স্কোয়ার আর কিউব, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 ইন্টু আর স্কোয়ার, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 0। তা তুমি এক কাজ করো, এখান থেকে তোমার এসব কমন টমন সব নিতে দিতে হবে। আচ্ছা, এখান থেকে তুমি কি কি কমন নেবে, মানে কিছু না, মানে 1/r স্কোয়ারটাকে কমন নিলেই তোমার মোটামুটি ভাবে চলে যায়। মানে এখান থেকে ধর আমি লিখছি এই, মানে এক সেকেন্ড, এইচ কস স্কোয়ার বাই 4m আলফা স্কোয়ার বিটা স্কোয়ার আর কিউব, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 আর স্কোয়ার, এইটা তো। তাহলে এখান থেকে তোমাকে জাস্ট আর এর মিনিমাম ভ্যালুটাকে বের করতে হবে। আর এর মিনিমাম ভ্যালুটাকে বের করতে হবে, এটা এদিকে চলে গেল, তার মানে এইচ কস স্কোয়ার বাই 4m আলফা স্কোয়ার বিটা স্কোয়ার ইন্টু এইটা হচ্ছে 4 পাই এপসাইলন 0 ইন্টু জেড স্কোয়ার হলো এইটা। সেটা কত হয়ে যাচ্ছে, 4 4 কেটে চলে যাচ্ছে, পাই এপসাইলন 0 এইচ কস স্কোয়ার, পাই এপসাইলন 0 এইচ কস স্কোয়ার ডিভাইডেড বাই 4 4 কেটে চলে যাচ্ছে, তাহলে এম থাকছে, মানে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার ইন্টু এম, কোথায় হলো, 4 4 কেটে গেল, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার এম জেড স্কোয়ার, এটা এম জেড স্কোয়ার, এটা ঠিক আছে। এটা তাহলে দেখো খেয়াল করে, তাহলে এই আর এর একটা মিনিমাম ভ্যালু পেয়েছো, দেখো এই যে মিনিমাম ভ্যালুটা সেইটা সাডেনলি গ্রেটার দেন 0, আর এর মিনিমাম ভ্যালুটা গ্রেটার দেন 0, তার মানে ব্যাপারটা কিরকম, দেখো যদি আর এর মিনিমাম ভ্যালুটা কোনোভাবে 0 হয়ে যেত, অর্থাৎ মানে আর তো কখনো নেগেটিভ হতে পারে না, তার মানে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব যদি 0 হয়ে গেছে, তাহলে ইলেকট্রনটা নিউক্লিয়াসে গিয়ে পড়তো, তখন কিন্তু অ্যাটমটা তোমার হয়ে যেত, অ্যাটমটা কোলাপস করে যেত। হ্যাঁ, তার মানে এই যে অ্যাটমটা স্টেবল হচ্ছে কেন, কারণ আর এর যে মিনিমাম ভ্যালুটা, অর্থাৎ নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের যে দূরত্বটা, তার একটা মিনিমাম ভ্যালু আছে সেইটা। তাহলে যেহেতু তোমার অ্যাজ আর মিনিমামটা গ্রেটার দ্যান 0, দিস ইমপ্লাইজ দ্যাট hydrogen atom problem or hydrogen like one electron ion will be stable, will be stable। আচ্ছা, এবারে এই যে মিনিমামটা ধরে নাও তোমার, আর মিনিমাম এই যে ভ্যালুটা, এটা বেসিক্যালি হচ্ছে পাই এপসাইলন 0 এইচ কস স্কোয়ার বাই আলফা স্কোয়ার বিটা স্কোয়ার এম জেড স্কোয়ার, এইটাকে তো তুমি A0 বলো, A0 বাই জেড হবে অবশ্য, মানে জেডটা হচ্ছে হাইড্রোজেন অ্যাটম হলে হচ্ছে যে সিম্পলি A0 হয়ে যেত, কিন্তু হাইড্রোজেন লাইক সিস্টেম হলে A0 বাই জেড, এটা হচ্ছে যেখানে তোমার A0টাকে তুমি বলছো বোর্ড এরিয়া, এটা হচ্ছে বোর্ড এরিয়া। এটা বোর্ড এরিয়া, ঠিক আছে। এটা এটা তোমার আর মিনিমামটা, এটা তোমার বোর্ড এরিয়া, ঠিক আছে। তাহলে যেটা কথা হচ্ছে, এইখান থেকে তুমি যেটা করে ফেলতে পারো যে এই দুটোকে আচ্ছা আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড, বোর্ড রেডিয়াসের ভ্যালু আবার কত হয়, বোর্ড রেডিয়াসের ভ্যালু হচ্ছে, বোর্ড থিওরি থেকে যেটা করতে পারা যায় সেটা হচ্ছে এপসাইলন 0 এইচ ক্রস স্কোয়ার ডিভাইডেড বাই পাই এম স্কোয়ার, এইটা। এই দুটো কম্পেয়ার করলে ক্লিয়ারলি যেটা হবে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, এইটা তোমার 1/4 হয়ে যায়, কারণ এটা এইচ ক্রস স্কোয়ার, এটা হচ্ছে তোমার, এটা ইকুয়াল টু এইচ ক্রস বাই 2, এক সেকেন্ড,
বোর রেডিয়াসের ভ্যালু, দেখ অতটা দরকারও নেই। দেখ এখান থেকে তুমি যেটা করতে পারবে যে আলফা স্কোয়ার বিটা স্কোয়ারের ভ্যালু তুমি ক্যালকুলেট করতে পারবে। এটা দেখে পুরো জিনিসটা তুমি এ জিরোর টার্মসে বের করে ফেলতে পারলে। এটা কথা হচ্ছে যে পুরো জিনিসটা তুমি এ জিরো বাই জেড তার টার্মসে বের করে ফেলতে পারলে, মানে আর মিনিমামটা এ জিরো বাই জেড। তাহলে দেখো এই যে এনার্জির যে মিনিমাম ভ্যালুটা, এনার্জির মিনিমাম ভ্যালুটা আমি যেটা লিখেছিলাম এইচ কস স্কোয়ার বাই 8m আলফা স্কোয়ার বিটা স্কোয়ার আর স্কোয়ার, মানে এটা তখন হয়ে যাবে এইচ কস স্কোয়ার বাই 8m আলফা স্কোয়ার বিটা স্কোয়ার আর মিনিমাম তার স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার বাই 4πε0 ইন্টু আর মিনিমাম। এইটা এইটা হচ্ছে তোমার এনার্জির মিনিমাম ভ্যালুটা। সেটা তুমি বসিয়ে দাও, তাহলে বসিয়ে দিলে এখানে তুমি কিছুই না, আর মিনিমামের জায়গায় এ জিরো বাই জেড তুমি বসিয়ে দাও, আর আলফা স্কোয়ার বিটা স্কোয়ারের ভ্যালুটা তুমি এখান থেকে জাস্ট বসিয়ে দাও। বা অন্যরকম ভাবে তুমি এইভাবেও করতে পারো যে এখান থেকে ধরো পাই এপসাইলন জিরো এইচ কস স্কোয়ার বাই, মানে দেখবে মানে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার ইত্যাদি গুলোকে তুমি জাস্ট এ জিরো বাই জেড ইত্যাদি টার্মসে বসিয়ে দাও। হ্যাঁ, তাহলে বসিয়ে দিলে এইখান থেকে তুমি ই এর মিনিমাম ভ্যালুটা পেয়ে যাবে এইটা। এবং ই এর মিনিমাম ভ্যালুটা যেটা বেরোবে সেটা তুমি দেখবে যে এইটা, এটা যদি তুমি করো এটা তোমার বেরিয়ে যাবে একবারে মাইনাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার একটা থাকবে, তার সঙ্গে সঙ্গে এম জেড স্কোয়ার ই টু পাওয়ার 4 বাই 2 এপসাইলন জিরো স্কোয়ার এইচ স্কোয়ার হয়ে যাবে। তাহলে দেখো এই মিনিমাম এনার্জিটা এইটা অ্যাকচুয়ালি তোমার লেস দ্যান জিরো, নেগেটিভ। তা দিস also implies that the electron is bound electron. অর্থাৎ ইলেকট্রনটা নিউক্লিয়াস দিয়ে অ্যাট্রাক্টেড হচ্ছে, যে টোটাল এনার্জিটা নেগেটিভ হচ্ছে, নেগেটিভ হওয়া মানে হচ্ছে যে ইলেকট্রনটা নিউক্লিয়াস দিয়ে অ্যাট্রাক্টেড হচ্ছে, কিন্তু সেই অ্যাট্রাকশনটা আবার এমন যাতে করে কিন্তু ইলেকট্রনটা নিউক্লিয়াসে গিয়ে কিন্তু পড়ে যাচ্ছে না। মানে দেখো যদি শুধুমাত্র এই পোটেনশিয়াল এনার্জিটা থাকতো, এটা বোঝার চেষ্টা করো যে এই যে ভিআরটা কি, ভিআরটা হচ্ছে ইলেকট্রনটাকে নিউক্লিয়াস অ্যাট্রাক্ট করছে। ইলেকট্রনটাকে নিউক্লিয়াস অ্যাট্রাক্ট করছে, সেই অ্যাট্রাকশনটাই কিন্তু শুধুমাত্র থাকতো, তাতে পরিষ্কার আর যখন জিরো হবে তখন পোটেনশিয়াল এনার্জি অফ অ্যাট্রাকশনটা ম্যাক্সিমাম হবে। কিন্তু এই পোটেনশিয়াল এনার্জি পার্টটা পি স্কয়ার বাই টোয়াইস এমটা আছে, এবং হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল থেকে তুমি এটা দেখতে পেলে যে এক্ষেত্রে জাস্ট এই এই যে যদি শুধুমাত্র অ্যাট্রাকশনটা থাকতো তাহলে এই জিনিসটা কমতে 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 তোমার মিনিমামে গিয়ে পৌঁছাতো। হ্যাঁ, এইটা কখনো হচ্ছে না। তার বদলে এই রিপালশন পার্টটা তাকে একটা নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে একটা মিনিমাম দূরত্ব ফিক্স করে দিচ্ছে। এই দূরত্বটা আছে বলেই একটা হাইড্রোজেন অ্যাটম বা হাইড্রোজেন লাইক ওয়ান ইলেকট্রন সিস্টেম তোমার স্টেবল হচ্ছে এইটা। এবং তার মতো করে যে মিনিমাম এনার্জিটা, সেই মিনিমাম এনার্জিটাও তোমার অ্যাকচুয়ালি নেগেটিভ হচ্ছে। তার মানে যেটা হচ্ছে হাইড্রোজেন অ্যাটম কেন স্টেবল, কেন হাইড্রোজেন অ্যাটম কোলাপস করে যাচ্ছে না, বা কেন ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে না, দুটো জিনিস তুমি একসাথে বুঝে গেলে। প্রথম কথা হচ্ছে যে কোলাপস করে যাচ্ছে না, তার কারণটা হচ্ছে যে ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মিনিমাম দূরত্বটা কখনো জিরো হচ্ছে না। মানে মোস্ট স্টেবল সিচুয়েশনেও কিন্তু ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে একটা সাফিসিয়েন্ট ডিস্টেন্স থাকছে, এবং সেই ডিস্টেন্স হচ্ছে বোর রেডিয়াস। এটা এক নম্বর। আর দু নম্বর হচ্ছে যে ওই যখন তোমার এই মানে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের যে অপটিমাল ডিস্টেন্সটা থাকছে তখন করসপন্ডিং এনার্জিটা কিন্তু নেগেটিভ বেরোচ্ছে। এনার্জি যদি কোনো কারণে পজিটিভ বেরিয়ে যেত তাহলে কিন্তু ইলেকট্রনটা বেরিয়ে যেত, তা বেরোচ্ছে না। তার মানে এনার্জিটা নেগেটিভ হওয়া এবং নিউক্লিয়াস থেকে ইলেকট্রন একটা মিনিমাম দূরত্ব মেনটেন হওয়া, এই দুটোই তোমার অ্যাকচুয়ালি ইমপ্লাই করছে যে কেন হাইড্রোজেন অ্যাটম স্টেবল হচ্ছে। এবং সেই হাইড্রোজেন অ্যাটমের স্টেবিলিটিটা দেখো তুমি হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল থেকে এক্সপ্লেন করে দিতে পারবে। বুঝতে পারলে? ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, এইটা হচ্ছে না, এইটা এইচ ক্রস নয়, এটা না এইচ স্কয়ার। এটা আমি আমি জাস্ট এই ভ্যালুগুলো তোমার একটুখানি লিখে দিই, তুমি যদি এটা করো তাহলে তোমার বেরোবে, দেখবে এইটা এইটা হচ্ছে 1/z এপসাইলন জিরো এইচ স্কোয়ার বাই পাই এম স্কোয়ার, সেটা থেকে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার 1/4 বেরোয়। और আলফা বিটাটা তোমার অ্যাকচুয়ালি প্লাস মাইনাস 1/2 বেরোয়, প্লাস মাইনাস 1/2 বেরোয়। আচ্ছা, এবারে তুমি যদি এখানে তুমি এই আর মিনিমামের জায়গায় এই ভ্যালুটা তুমি বসিয়ে দাও,
যার মিনিমাম একটা বড় এক্সপ্রেশন তুমি বসিয়ে দেবে, তাহলে বসিয়ে দেওয়ার পরে তুমি দেখবে এটা বেরোবে আলফা স্কয়ার বিটা স্কয়ার, একের চারটাকে বসিয়ে দেবে, একের চার বসিয়ে দিলে তোমার করসপন্ডিং এনার্জিটা যেটা হয় সেটা তুমি পেয়ে যাবে। আর এখানে এটা কিন্তু বসিয়ে দাও তুমি, ধরো আলফা স্কয়ার বিটা একের চার বসিয়ে এটা একের 8 হয়ে গেল, অর্থাৎ মাইনাস এম জেড স্কয়ার ই টু দি পাওয়ার 4 বাই 8 এপসাইলন 0 স্কয়ার এইচ স্কয়ার হয়ে যাবে, যেটা অ্যাকচুয়ালি লেস দ্যান 0। এটা তোমার এক্স্যাক্টলি বেরিয়ে যাবে। দেখো এটা অ্যাকচুয়ালি হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে যখন n ইকুয়াল টু 1 ইলেকট্রনটা থাকে তার করসপন্ডিং এনার্জি তোমার এটাই। ঠিক আছে, বুঝতে পেরেছো পুরো ব্যাপারটা? ঠিক আছে তো? হ্যাঁ স্যার। তাহলে দেখো আমি তিনটে সিচুয়েশন এখানে কনসিডার করলাম, একটা হচ্ছে পার্টিকেল বক্স প্রবলেম, একটা হারমোনিক অসিলেটর প্রবলেম, একটা হাইড্রোজেন অ্যাটম প্রবলেম। তিনটে প্রবলেমই বেসিক্যালি যা জিরো পয়েন্ট এনার্জিটা তিনটে ক্ষেত্রেই হচ্ছে তোমার নন জিরো হচ্ছে, এবং সে জিরো পয়েন্ট মানে হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালটা আছে বলেই তুমি বুঝতে পারছো জিরো পয়েন্ট এনার্জিটা নন জিরো হচ্ছে, এবং জিরো পয়েন্ট এনার্জির অ্যাকচুয়ালি ভ্যালুটা কি হবে সেটাও কিন্তু এখানে আমি বুঝতে পারছি। এখানেও দেখো যে জিরো পয়েন্ট এনার্জিটা, এই যে এনার্জিটা, এই এনার্জিটাই বেসিক্যালি জিরো পয়েন্ট এনার্জি, মানে দিস ইজ দ্য জিরো পয়েন্ট এনার্জি। আচ্ছা, মিনিমাম পসিবল এনার্জি যেটা তোমার থাকতে পারে সেটা হচ্ছে জিরো পয়েন্ট এনার্জি। তাহলে তিনটে কেসেই আমি জিরো পয়েন্ট এনার্জিটাকে বের করে ফেলতে পারলাম। আচ্ছা, এবারে আমি কতগুলো কাউন্টার এক্সাম্পল দেখি। আচ্ছা, কাউন্টার এক্সাম্পলের জন্য তুমি প্রথম যে এক্সাম্পলটা দেখবে সেটা ধরো তোমার অ্যাকচুয়ালি ফ্রি পার্টিকেল প্রবলেম, মানে ফ্রি পার্টিকেল ইন বক্স প্রবলেম নয়, জাস্ট ফ্রি পার্টিকেল প্রবলেম। আচ্ছা, ফ্রি পার্টিকেল প্রবলেম মানে কি না, একটা পার্টিকেল যে ধরো ওয়ান ডাইমেনশনে এদিকে প্লাস ইনফিনিটি থেকে এদিকে মাইনাস ইনফিনিটি করে মুভ করতে পারছে, এটা এক্স ইকুয়াল টু জিরো, যেক্ষেত্রে পোটেনশিয়ালিটি জিরো এভরিহোয়ার হোয়েন মাইনাস ইনফিনিটি লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু ইনফিনিটি। অর্থাৎ মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি সর্বত্রই তোমার পোটেনশিয়াল এনার্জিটা জিরো, সেটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ফ্রি পার্টিকেল প্রবলেম। তাহলে ফ্রি পার্টিকেল ইন এ বক্স প্রবলেম আর ফ্রি পার্টিকেল প্রবলেমের তফাৎটা দেখো। ফ্রি পার্টিকেল ইন এ বক্স প্রবলেমের ক্ষেত্রে হচ্ছে বক্সের ভেতরে পোটেনশিয়াল এনার্জিটা জিরো, কিন্তু বাইরে পোটেনশিয়াল এনার্জিটা ইনফিনিটি। কিন্তু একদম ফ্রি পার্টিকেল প্রবলেমের ক্ষেত্রে কিন্তু পোটেনশিয়াল এনার্জিটা সর্বত্রই জিরো। এবার এই পার্টিকুলার কেসে যেটা দেখতে পাওয়া যায় যে এনার্জিটা, টোটাল এনার্জি ইটা, যেটা বেসিক্যালি কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, তাহলে পুরোটাই তোমার কাইনেটিক এনার্জি হবে। অর্থাৎ এইটা তোমার পিএক্স স্কোয়ার বাই টোয়াইস এম হবে, কারণ পোটেনশিয়াল এনার্জিটা জিরো, অ্যাজ পোটেনশিয়াল এনার্জি তোমার জিরো এইটা। তাহলে এবারে কথাটা হচ্ছে যে যে ইন দিস কেস আচ্ছা, জিরো পয়েন্ট এনার্জি মেবি জিরো, এক্ষেত্রে কিন্তু জিরো পয়েন্ট এনার্জি জিরো হতে পারে। কেন? দেখো, ইফ পি ইকুয়াল টু জিরো দেন কি হচ্ছে না, পিএক্স স্কোয়ার বাই টোয়াইস এম ইকুয়াল টু জিরো হচ্ছে, অর্থাৎ পিএক্স স্কোয়ারটা জিরো হচ্ছে অর পিএক্সটা তোমার জিরো হচ্ছে। তাহলে আনসার্টেনটির মোমেন্টাম ডেল্টা পিএক্স, যেটা তোমার সিগমা পিএক্স, যেটা রুট ওভার অফ পিএক্স স্কোয়ার অ্যাভারেজ মাইনাস পিএক্স অ্যাভারেজ স্কোয়ার, এটা অ্যাকচুয়ালি তোমার জিরো হয়ে যাচ্ছে এটা। তারপরে কথাটা হচ্ছে যে আমি এই যে বললাম যে এই পার্টিকুলার কেসে জিরো পয়েন্ট এনার্জি জিরো হতে পারে, তাহলে জিরো পয়েন্ট এনার্জি জিরো হতে পারলে আনসার্টেনটির মোমেন্টামটা তোমার জিরো হতে পারছে। আচ্ছা, এবারে ফ্রম হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল ডেল্টা ডেল্টা পিএক্স গ্রেটার ইকুয়াল টু এইচ কস বাই টু, তো তাহলে ইন দিস কেস delta px may be zero as delta x tends to infinity. That is the particle is completely delocalized.
তাহলে দেখো, তাহলে এই পার্টিকুলার কেসে তোমার 0 পয়েন্ট এনার্জিটা 0 হতে পারে। কেন পারে? 0 পয়েন্ট এনার্জি 0 হলে মোমেন্টামের আনসার্টেনিটি 0 হলো, তাতে বয়ে গেল। তার কারণটা হচ্ছে যে এখন ডেল্টা এক্স কিন্তু ফাইনাইট নয়। দেখো, ডেল্টা পি এক্স 0, কিন্তু ডেল্টা এক্স যদি ইনফিনিটি হতে পারে, তাহলে ইনফিনিটির সঙ্গে 0 গুণ করলে সেটা গ্রেটার ইকুয়াল টু এইচ কস বাই 2 হয়ে যেতে পারে। মানে ফাইনাইট কোয়ান্টিটির সঙ্গে 0 গুণ করে সেটা 0 হয়ে যায়, তাহলে সেটা হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল ভায়োলেট করে যাবে, যেটা পার্টিকুলার বক্স প্রবলেমের ক্ষেত্রে হয়েছিল। কিন্তু এই পার্টিকুলার কেসে যেহেতু ডেল্টা এক্সটা তোমার ইনফিনিটি হতে পারে, কারণ পার্টিকেলটা ফ্রি, তো মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি যেখানে খুশি যেতে পারে, তাহলে এখানে ডেল্টা পি এক্স মে বি 0, কারণ ডেল্টা এক্স টেন্ডস টু ইনফিনিটি, দ্যাট ইজ দ্য পার্টিকেল ইজ কমপ্লিটলি ডিলোকালাইজ। পার্টিকেলটা কিন্তু কমপ্লিটলি ডিলোকালাইজ, সেখানে আনসার্টেনিটির পজিশনটা তোমার ইনফিনিটি, আনসার্টেনিটির পজিশনটা তোমার ইনফিনিটি হতে পারে, কারণ আনসার্টেনিটির মোমেন্টামটা 0, অর্থাৎ মোমেন্টামটা ডেফিনাইট। দেখো, আমরা ওই যখন ওই ম্যাটার ওয়েভ নিয়ে কথাবার্তা বলেছিলাম, তখন ফ্রি পার্টিকেল প্রবলেম বলেছিলাম। তো ফ্রি পার্টিকেল প্রবলেমের ক্ষেত্রে ডেফিনাইট মোমেন্টাম থাকে, কিন্তু পজিশনটা কমপ্লিটলি আরবিট্রারি। সেই জন্য এই পার্টিকুলার কেসে 0 পয়েন্ট নাকি 0 হওয়া সত্ত্বেও কিন্তু হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল ভায়োলেট করে না। তাহলে ইন দিস কেস 0 পয়েন্ট এনার্জি is 0, but still Heisenberg uncertainty principle is not violated. কারণটা কিছুই না, যে 0 পয়েন্ট এনার্জি 0 হলে তুমি বুঝতে পারলে মোমেন্টামের আনসার্টেনিটি 0, তো মোমেন্টাম ডেফিনাইট। তাহলে মোমেন্টাম ডেফিনাইট হতে পারে যদি পজিশনটা কমপ্লিটলি আনসার্টেন হয়ে যায়, অর্থাৎ মোমেন্টামের আনসার্টেনিটি টেন্ডস টু ইনফিনিটি হয়ে যায়, বা মোমেন্টামটা কমপ্লিটলি আরবিট্রারি হয়ে যায়, এবং এই পার্টিকুলার ক্ষেত্রে সত্যি সত্যি তাই হয়। তুমি যদি এক্সাক্ট কোয়ান্টাম মেকানিক্স দেখো, তাহলে ইন এক্সাক্ট কোয়ান্টাম মেকানিক্স এক্ষেত্রে এনার্জিটা না, ফর ফ্রি পার্টিকেল ইজ 1D, এনার্জিটা এটা কে এর উপর ডিপেন্ড করে, যেটা কে স্কোয়ার এইচ কস স্কোয়ার বাই টোয়াইস এম হয়, উইথ কে এর ভ্যালুটা যা খুশি হতে পারে। এটা হচ্ছে তোমার কে ক্যান হ্যাভ এনি ভ্যালুস, এনি রিয়েল ভ্যালুস ইনক্লুডিং 0। এবারে যখন when k equal to 0, then এনার্জিটা তোমার 0 হয়ে যাচ্ছে। দিস ইজ দ্য 0 পয়েন্ট এনার্জি, এবং এই পার্টিকুলার ক্ষেত্রে সত্যি সত্যি 0 পয়েন্ট এনার্জিটা তোমার 0 হয়। ঠিক আছে, এইটা তাহলে বুঝতে পারলে। দেখো, এই যে মানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালটাই আসল। হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল একটা কনসিকুয়েন্স হচ্ছে 0 পয়েন্ট এনার্জি সবসময় 0 হবে না, কিছু ক্ষেত্রে 0 হয়ে যেতে পারে। যেটা আমরা এই দেখো না, যখন আমি ওই ম্যাটার ওয়েভের নেচারটা কি সেইটাই বলতে গিয়ে আমি বলেছিলাম, যে যখন আমি বলছি যে একটা পার্টিকুলার সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভটা একটা ম্যাটার ওয়েভ, মানে সেই ম্যাটার ওয়েভটা কি একটা প্লেন ওয়েভ হতে পারে, প্লেন অর্ডিনারি ওয়েভ হ্যাভিং এ ডেফিনাইট মোমেন্টাম। তখন আমি বলেছিলাম যে যদি তোমার একটা প্লেন ওয়েভ হ্যাভিং এ ডেফিনাইট মোমেন্টাম হয়, তাহলে তার পজিশনটা কমপ্লিটলি আরবিট্রারি হয়ে যায়, অর্থাৎ মোমেন্টামের আনসার্টেনিটি 0, কিন্তু পজিশনের আনসার্টেনিটি তোমার ইনফিনিটি হয়ে যেতে পারে। তাহলে যেহেতু এখানে এনার্জিটা শুধুমাত্র মোমেন্টামের উপরই ডিপেন্ড করছে, তাহলে মিনিমাম এনার্জি 0 পয়েন্ট এনার্জি 0 হলে মোমেন্টাম 0 হবে, মোমেন্টাম আনসার্টেনিটি 0 হবে, অর্থাৎ মোমেন্টামটা ডেফিনাইট হবে। তা মোমেন্টামটা ডেফিনাইট হলো, তাহলে কিন্তু হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল ভায়োলেট করে যাচ্ছে না, কারণ পজিশনের আনসার্টেনিটি কিন্তু ইনফিনিটি পর্যন্ত হতে পারে আর কি। এখানে এটা একটা পার্টিকুলার সিচুয়েশন যেখানে 0 পয়েন্ট এনার্জিটা 0, স্টিল হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালটা ভায়োলেটেড হচ্ছে না। তার মানে হাই 0 পয়েন্ট স্যার, এনে, হ্যাঁ বলো বলো। জিরোর সাথে ইনফাইনাইট গুণ হয়েছে, হুম। এইচ cos by 2 এইচ কস বাই 2 পাই হতে পারে। এর থেকে বেশি হতে পারে। হ্যাঁ, মানে ওটা যদি তোমার ফাইনাইট হতো, ডেল্টা যদি ফাইনাইট হতো, ফাইনাইটের সঙ্গে 0 গুণ করলে 0 হয়, কিন্তু ইনফিনিটির সঙ্গে 0 গুণ করলে সেটা যা খুশি হতে পারে। ধরো আমি জাস্ট সিম্পলি বলছি, ধরো আলফা আর বিটা তুমি গুণ করছো, ঠিক আছে, এইটা হয়েছে। আচ্ছা, আমি আরো আরো ডেফিনেট এক্সাম্পল বলছি। ধরো, খুব সহজ এক্সাম্পল, ধরো এই লিমিট x টেন্ডস টু ইনফিনিটি এক্স স্কোয়ার ইন্টু 1/x এর ভ্যালু কত বলো তো? বলো।
কি গো বলো না। কিরে বল বাবাই, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি এক্স স্কয়ার ইন্টু ওয়ান বাই এক্স, তার ভ্যালু কত হবে? কে বলবি? বল, কেউ বল। কেউ একজন বল, আশ্চর্য। হ্যাঁ বলো। হুম, কি বুঝতে পারছি না, বলো বলো কি বলছো, প্রথমটা কি হবে? বলেছিলেন যে ওই ইনফিনিটির দিকে যত তাড়াতাড়ি যায় তার থেকেও বেশি তাড়াতাড়ি জিরোর দিকে আসে, তো ওইটা আর কি জানি। আরে বাবা, এইগুলো একটা 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 বিএসসি মানে সেকেন্ড ইয়ারের ছেলে আকার লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি এক্স স্কয়ার ওয়ান বাই এক্স এর ভ্যালু কত বলতে পারছো না? আশ্চর্য। মানে হায়ার সেকেন্ডারিটা পাস করেছো না কি করনি গো? এই বাবাই, হ্যাঁ দেখ এক্স যখন টেন্ডস টু ইনফিনিটি এক্স স্কয়ারটা ইনফিনিটির দিকে যায়, আর ওয়ান বাই এক্সটা কোন দিকে যায়? জিরোর দিকে যায়, তাই তো? তার মানে কি তার মানে ইনফিনিটির সঙ্গে জিরো গুণ হচ্ছে, তাহলে উত্তরটা কত? জিরো হবে স্যার। তোর মাথা হবে আর মুন্ডু হবে। আরে বাবা, এক্স স্কয়ার ইন্টু ওয়ান বাই এক্স, এই সিম্পলিফিকেশনটা করলে কত হয়? লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি এক্স হয়, তাহলে সেই ভ্যালুটা কত? ইনফিনিটি। আচ্ছা পরেরটা কি? লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, তাহলে এক্স ইন্টু ওয়ান বাই এক্স সিম্পলিফাই করলে কত? ওয়ান বাই এক্স হয়, এই ভ্যালুটা কত হবে? জিরো হবে। আর জিরো। আর পরেরটা কি? লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি এক্স ইন্টু ওয়ান বাই এক্স হচ্ছে ওয়ান হয়ে গেল, তার মানে উত্তরটা কত হলো? ওয়ান হলো। ওয়ান। তাহলে তুমি কি বুঝতে পারলে? দেখো তোমার আলটিমেটলি তো গুণটা হচ্ছে এই যে ওয়ান বাই এক্স বা ওয়ান বাই এক্স স্কোয়ার বা ওয়ান বাই এক্স, এইগুলো সবটাই তো হচ্ছে তোমার বেসিক্যালি লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি জিরো। ডান দিকে এইটা 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 হচ্ছে তোমার বেসিক্যালি জিরো, এইটা হচ্ছে জিরো, এইটা হচ্ছে জিরো। আর প্রথম টার্মটা এটাও ইনফিনিটি, এটাও ইনফিনিটি, এটাও ইনফিনিটি। তাহলে ইনফিনিটির সঙ্গে জিরো গুণ করলে সেটা ইনফিনিটি হতে পারে, জিরোও হতে পারে, ওয়ানও হতে পারে, যা খুশি হতে পারে। ঠিক আছে? তার মানে কি বুঝলে? তার মানে কি বুঝলে যে জিরোর সঙ্গে ইনফিনিটি গুণ করলে সেটা যা খুশি হতে পারে। তার মানে তুমি এই যে ইনফিনিটির সঙ্গে জিরো গুণ করছো, তার মানে সেটা কি সবসময় জিরো হয়ে যাবে? সেটা কি কখনো কি সেটা এইচ কস বাই টু এর থেকে বেশি হবে না? হতেই পারে। সেটাই লিখেছি যে ডেল্টা পি এক্স জিরো হওয়া সত্ত্বেও ডেল্টা এক্স ডেল্টা পি এক্স গ্রেটার ইকুয়াল টু এইচ কস বাই টু হতে পারে যদি ডেল্টা এক্সটা ইনফিনিটি হয়। অর্থাৎ পজিশনের আনসার্টেনটি জিরো হওয়া সত্ত্বেও কিন্তু তোমার হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল বেঁচে যেতে পারে। তাহলে মোমেন্টামের আনসার্টেনটি জিরো হওয়া সত্ত্বেও কিন্তু হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল বেঁচে যেতে পারে, কারণ এই পার্টিকুলার কেসে পজিশনের আনসার্টেনটিটা টেন্ডস টু ইনফিনিটি। বুঝতে পেরেছো? একটু মাথা মাথা খাটাও না বাবা, তোমাদের জন্য একটা ল্যাদ ল্যাদ ব্যাপার সবের মধ্যে আর কি। হ্যাঁ, এত যত্ন করে পড়ানোর চেষ্টা করি, কেউ কিছু ভাববে না, একটুখানি পড়াশোনা করবে না, কিছু না। কতবার বলা হয়েছে এখন পর্যন্ত এই মানে চারটে সেমিস্টারের মধ্যে যে জিরোর সঙ্গে ইনফিনিটি গুণ করলে সেটা যত খুশি হতে পারে, যা খুশি হতে পারে। কতবার বলা হয়েছে। হ্যাঁ, কি করা যাবে। ঠিক আছে, এখন পরিষ্কার হয়েছে জিনিসটা? আচ্ছা, এবারে দেখো, ধরো আমি নেক্সট প্রবলেমটা বলছি। এ পার্টিকেল rotating on a circular ring of radius r, মানে of fixed radius r, circular ring of
fixed radius r, তাহলে a particle rotating on a circular ring of fixed radius r, ঠিক আছে, a particle rotating on a circular ring of fixed radius r, ঠিক আছে। দেখো মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে তুমি একটা রিং আছে, সার্কুলার রিং আছে, যা রেডিয়াসটা হচ্ছে ফিক্সড আর এইখানে একটা পার্টিকেল ধরো মুভ করছে, এইটা ঠিক আছে। এই যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা ধরো ফাই বা কিছু একটা অ্যাঙ্গেল তুমি জাস্ট ভাবছো। তাহলে এর ক্ষেত্রে জাস্ট টোটাল এনার্জিটা পুরোটাই রোটেশনাল। এখানে কিন্তু এই পার্টিকেলটা অ্যাকচুয়ালি তুমি ধরতে পারো ফ্রি পার্টিকেল, অর্থাৎ রেজাল্টিং কোনো পোটেনশিয়াল এনার্জি কিন্তু নেই। তাহলে এর ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট যে টোটাল এনার্জি যেটা ইটা, এইটা বেসিক্যালি তোমার রোটেশনাল, মানে ইটা হচ্ছে পুরোটাই তোমার রোটেশনাল কাইনেটিক এনার্জি। এটা হচ্ছে তোমার রোটেশনাল কাইনেটিক এনার্জি, এইটা পুরোটাই। এবং সেটা কত হবে, এল স্কোয়ার বাই টোয়াইস আই। হ্যাঁ, এল স্কোয়ার বাই টোয়াইস আই রোটেশনাল কাইনেটিক এনার্জি, এখানে বা হাফ আই ওমেগা স্কোয়ার যা কিছু বলবে, এইটা এইটা। এবারে কথা হচ্ছে ইফ এই পার্টিকুলার কেসে 0 পয়েন্ট এনার্জি 0 হয়, ইফ 0 পয়েন্ট এনার্জি ইজ 0, দেন if 0 point energy is 0, then E যেটা L স্কোয়ার বাই টোয়াইস আই, এটা 0 হলো। তাহলে এখান থেকে তুমি কি পেলে, L স্কোয়ার ইকুয়াল টু 0 হলো, অর্থাৎ L ইকুয়াল টু 0 হলো। তাহলে এলটা কিন্তু অ্যাঙ্গুলার মোমেন্টাম, হ্যাঁ, মানে এলটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, আর আইটা হচ্ছে তোমার মোমেন্ট অফ ইনার্শিয়া। ইনার্শিয়া এল ইকুয়াল টু 0 হলো, তাহলে আনসার্টেনটি ইন অ্যাঙ্গুলার মোমেন্টাম ডেল্টা এল, যেটা হচ্ছে সিগমা এল, সেটা কত হবে, রুট ওভার অফ এল স্কোয়ার অ্যাভারেজ মাইনাস এল অ্যাভারেজটা স্কোয়ার হয়ে গেল, এইটা ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, এল স্কোয়ার অ্যাভারেজ মাইনাস এল অ্যাভারেজ স্কোয়ার, এটা তোমার বেসিক্যালি 0 হয়ে গেল। তাহলে আনসার্টেনটি ইন অ্যাঙ্গুলার মোমেন্টাম, এটা তোমার বেসিক্যালি 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, হলো। তাহলে দেখো, তাহলে এই পার্টিকুলার কেসে তোমার আনসার্টেনটি ইন অ্যাঙ্গুলার মোমেন্টামটা 0 হয়ে যাচ্ছে। এবারে কথাটা হচ্ছে যে ফ্রম হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল, ডেল্টা এল ডেল্টা ফাই এটা কেটার ইকুয়াল টু এইচ কস বাই 2। এবার কথাটা হচ্ছে যে ইভেন ইফ ডেল্টা এল ইকুয়াল টু 0, হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল may not be violated if delta phi টা tends to infinity। এইটা তো ডেল্টা ফাইটা টেন্ডস টু ইনফিনিটি হয়, তাহলে কিন্তু তোমার হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল বেঁচে যেতে পারে। আর এবারে খেয়াল করে দেখো যে ইন দিস কেস delta phi may tend to infinity, in this case delta phi may tend to infinity। এই পার্টিকুলার ক্ষেত্রে ডেল্টা ফাই কিন্তু তোমার ইনফিনিটি পর্যন্ত হতে পারে। হ্যাঁ, ইন দিস কেস ডেল্টা ফাই মে টেন্ডস টু ইনফিনিটি। এটা কেন, আর তুমি খেয়াল করে দেখো যে এই ডেল্টা ফাইটা তুমি জাস্ট যেটাকে ডেল্টা ফাই বলছে, মানে ধরো আমি কথার কথা বলছি যে তোমার পার্টিকেলটা এখানে থাকার কথা ছিল, পার্টিকেলটা এখানে আছে, সেই জন্য এই যে আনসার্টেনটিটা সেটা ধরে নিচ্ছি তুমি ডেল্টা ফাই, আনসার্টেনটি ইন অ্যাঙ্গুলার পজিশন সেটা হচ্ছে ডেল্টা ফাই। এবার কথাটা হচ্ছে যে তোমার পার্টিকেলটা এখানে থাকার কথা ছিল, এখানে আছে বলে তুমি বললে আনসার্টেনটি ইন অ্যাঙ্গুলার পজিশন ডেল্টা ফাই। এবারে এটাতে একবার পুরো ঘুরে গিয়েও এখানে আসতে পারতো। তুমি ধরো এইখানে পার্টিকেলটা ছিল, এখানে আছে, তাহলে জাস্ট শুধুমাত্র এইটুকু গেছে নাকি এইটুকু গেছে, নাকি তোমার একবার পুরো ঘুরে গিয়ে, অর্থাৎ এইখান থেকে শুরু করে, এইখান থেকে ধরো শুরু করে একদম পুরো একবার ঘুরে গিয়ে এখানে গেছে। তুমি কিছু বুঝতে পারছো না, তার মানে কি ডেল্টা ফাইটা বেসিক্যালি ডেল্টা পাই প্লাস 2n পাই তুমি বলতে পারো উইথ
এনটা তোমার 0 1 2 3 ডট 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 করে ইনফিনিটি পর্যন্ত, মানে ইনফাইনাইট টাইম ঘুরে যাওয়ার পরেও তোমাকে একটা এই পজিশন থেকে এই পজিশনে আসে, তোমার অ্যাপারেন্টলি দেখে মনে হবে ডেল্টা ফাইটা হচ্ছে তোমার এইটুকু, কিন্তু ডেল্টা ফাইটা অ্যাকচুয়ালি কত, ডেল্টা ফাই প্লাস 2n পাই, যেখানে n টেন্স টু ইনফিনিটি। তার মানে পরিষ্কার বুঝতে পারছো যে ডেল্টা ফাই কিন্তু টেন্স টু ইনফিনিটি। therefore in this case zero point energy মেবি জিরো। তাহলে এই পার্টিকুলার কেসেও কিন্তু 0 পয়েন্ট এনার্জিটা জিরো হতে কিন্তু কোনো আপত্তি নেই। বুঝতে পারলে কেন 0 পয়েন্ট এনার্জিটা জিরো হওয়া সত্ত্বেও হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালটা বেঁচে যেতে পারে? কারণ 0 পয়েন্ট এনার্জিটা জিরো হলে ডেল্টা মানে আনসার্টেনিটি ইন অ্যাঙ্গুলার মোমেন্টামটা জিরো হলো। তা আনসার্টেনিটি ইন অ্যাঙ্গুলার মোমেন্টাম জিরো হলো, আনসার্টেনিটি ইন অ্যাঙ্গুলার পজিশন যদি কোনোভাবে ইনফিনিটি হয়ে যেতে পারে, তাহলে কিন্তু ডেল্টা এল ডেল্টা ফাইটা এটা গেটার ইকুয়াল টু h cos/2 হয়ে যেতে পারে। সেটা আমি আগে আলোচনা করলাম যে একটা জিরো আর একটা ইনফিনিটি হয়ে গেলে সেটা কিন্তু গেটার ইকুয়াল টু h cos/2 হয়ে যেতে পারে। এবার কথাটা হচ্ছে ডেল্টা ফাইটা কিভাবে ইনফিনিটি হয়ে যেতে পারে। তার কারণটা হচ্ছে এই যে তুমি যখন আনসার্টেনিটি ইন অ্যাঙ্গুলার পজিশনের কথা বলছো, তুমি ভাবছো পার্টিকেলটা এখানে থাকার কথা, গেলে এখানে আছে, সেই জন্য আনসার্টেনিটি অ্যাঙ্গুলার পজিশনটা হচ্ছে ডেল্টা ফাই। এবার সেটা একবার ঘুরে গিয়ে ওখানে হতে পারে, দুবার ঘুরে গিয়ে ওখানে থাকতে পারে, তিনবার ঘুরে গিয়ে ওখানে থাকতে পারে। অর্থাৎ ডেল্টা ফাই এর মধ্যে অ্যাকচুয়ালি তোমার ডেল্টা ফাই প্লাস 2n পাই আছে, ঠিক আছে এইটা। তাহলে এনটা যেহেতু যতবার খুশি ঘুরতে পারে, সেখানে ডেল্টা ফাইটা টেন্ডস টু ইনফিনিটি, সেখানে এই পার্টিকুলার কেসে 0 পয়েন্ট এনার্জি কিন্তু জিরো হতে পারে। বোঝা গেল? বুঝতে পেরেছো? ওকে। হ্যাঁ স্যার। আচ্ছা দেখো, এবার ফর্ম এক্সাক্ট কোয়ান্টাম মেকানিক্স কি হয় এই পার্টিকুলার কেসে, এনার্জিটা সেটা একটা কোয়ান্টাম নাম্বার m এর উপর ডিপেন্ড করে, m স্কয়ার h cos স্কয়ার বাই টোয়াইস i হয়, এটা হচ্ছে এনার্জিটা, যেখানে m টা একটা কোয়ান্টাম নাম্বার, তার ভ্যালু 0 +-1 +-2 ইত্যাদি হয়। এবারে যেহেতু দেখো অ্যাজ m equal to 0 is allowed then minimum energy E0 সেটা হচ্ছে 0 হয়ে গেল। দিস ইজ দ্য জিরো পয়েন্ট এনার্জি। দেখো তাহলে 0 পয়েন্ট এনার্জিটা কিন্তু তোমার সত্যি সত্যি জিরো হতে পারছে, বুঝেছে? বোঝা গেল? আচ্ছা, আর একটা প্রবলেমের কথা বলছি, ধর রিজিড রোটার প্রবলেম। আচ্ছা, রিজিড রোটার প্রবলেম মানে হচ্ছে একটা রোটেটার, ধরে নাও একটা ডায়াটমিক মলিকুল তুমি কনসিডার করছো, এখানে একটা মাস পয়েন্ট আছে, এখানে ধরো একটা মাস পয়েন্ট আছে, এর মাসটা ধরো m1, এর মাসটা হচ্ছে তোমার m2, একটা সেন্টার অফ মাস আছে, এই সেন্টার অফ মাসের অ্যাবাউটে ধরো না এই যে এই রোটেটরটা তোমার রোটেট করছে, ঠিক আছে? এবারে এখানে বলা হচ্ছে যে দ্য বন্ড ইজ so strong that during rotation bond length does not change at all. এটা তো এই ধরনের প্রবলেম হচ্ছে রিজিড রোটার। মানে রোটারটা রিজিড, মানে তুমি ধরো একটা ইলাস্টিক এতে ব্যান্ডে তুমি জাস্ট একটা বল বেঁধে তুমি ঘোরাচ্ছ, তাহলে সেন্ট্রিফিউগাল ফোর্সের কারণে বন্ডটা তোমার বড় হবে। কিন্তু তার বদলে যদি ইলাস্টিক একটা রাবার না হয়, ওটা যদি একটা রড টাইপের হতো, তাহলে তুমি যত করেই ঘোরাও না কেন লেন্থটা পাল্টাচ্ছে না, মানে কারণ ওটা শক্ত বলে। এখানেও তাই, তো বন্ডটা এতটাই শক্ত, যখন তুমি রোটেট করছো তখন অ্যাজিভ যেন বল লেন্থে কোনো চেঞ্জ হচ্ছে না। আর এই পার্টিকুলার কেসে যে টোটাল এনার্জি যেটা, তাহলে টোটাল এনার্জি যেটা, এটা হচ্ছে তোমার এইটা সেই রোটেশনাল কাইনেটিক এনার্জির সঙ্গে সমান হচ্ছে। এটা হচ্ছে তোমার রোটেশনাল কাইনেটিক এনার্জির সঙ্গে সমান, সেটাও তোমার L² /2I হয়, যেখানে তোমার আইটা তোমার μr² হয়। মানে এখানে ধরো এই যে লেন্থটা সেটা হচ্ছে r, এইটা, আর মিউটা হচ্ছে তোমার রিডিউস মাস m1 m2 বাই m1 প্লাস m2, এটা হচ্ছে তোমার রিডিউস মাস। রিডিউস মাস মিউটা হচ্ছে m1 m2 বাই m1 প্লাস m2, তোমার রিডিউস মাস।
ঠিক আছে? আচ্ছা, তাহলে এক্ষেত্রে কিন্তু কাইনেটিক এনার্জি নাই, পোটেনশিয়াল এনার্জি নাই, পুরো এনার্জিটা কাইনেটিক এনার্জি, সেটা এল স্কয়ার বাই টোয়াইস আই। আচ্ছা, এবারে যদি এমন হতো ইফ একদম আগের মতো, ইফ 0 পয়েন্ট এনার্জি 0 দেন এল স্কয়ার ইকুয়াল টু 0 হলো, অর এল ইকুয়াল টু 0 হলো, তাহলে এখান থেকে আনসার্টেনটি ইন অ্যাঙ্গুলার মোমেন্টাম ডেল্টা এল, যেটা হচ্ছে সিগমা এল, রুট ওভার অফ এল স্কয়ার অ্যাভারেজ মাইনাস এল অ্যাভারেজ তার স্কয়ার হয়ে যাচ্ছে, এটা বেসিক্যালি তোমার 0 হয়ে যাচ্ছে। আনসার্টেনটি অ্যাঙ্গুলার মোমেন্টাম ডেল্টা এল, যেটা সিগমা এল, রুট ওভার অফ এল স্কয়ার অ্যাভারেজ মাইনাস এল অ্যাভারেজ স্কয়ার ইকুয়াল টু 0 হয়ে গেল। ঠিক আছে? এটা। আচ্ছা, এবারে দেখো যে ফ্রম হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল একদম আগের মতো পুরো ডেল্টা এর ডেল্টা ফাই গেটার ইকুয়াল টু এইচ কস বাই 2। এবারে ইভেন ইফ ডেল্টা এর ইকুয়াল টু 0, হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল may not be violated if delta phi tends to infinity. তাহলে in this case delta phi may tend to infinity, hence 0 point energy can be 0. ওই একই রকম গল্প, মানে তোমার অ্যাজ ইফ যেন জিনিসটা রোটেট করছে। তাহলে ধরো তোমার অ্যাকচুয়ালি পার্টিকেলটা এখানে থাকার কথা ছিল, পার্টিকেলটা ধরো তোমার এখানে আছে, তাহলে এই যে আনসার্টেনটিটা সেটা হচ্ছে ডেল্টা ফাই। এবারে এটা তোমার এইখান থেকে শুরু করে একবার ঘুরে গিয়েও তোমার এখানে যেতে পারতো, তার মানে পরিষ্কার ডেল্টা ফাইটা এইটা অ্যাকচুয়ালি হতে পারে ডেল্টা ফাই প্লাস 2n ফাই উইথ এনটা টেন্ডস টু ইনফিনিটি। এইটা ডেল্টা ফাই হচ্ছে তোমার ডেল্টা ফাই প্লাস 2n ফাই, যেখানে উইথ এন টেন্ডস টু ইনফিনিটি হতে পারে, সেই জন্য ডেল্টা ফাই টেন্ডস টু ইনফিনিটি হতে পারে। আচ্ছা, এবং এটা সত্যি মানে একদম এইটার আগের কেসটা এক্স্যাক্টলি একই রকম, শুধু তফাৎটা হচ্ছে এই যে ইন এক্সাক্ট কোয়ান্টাম মেকানিক্স এনার্জিটা যেটা হয় ইজেটা জে ইন্টু জে প্লাস 1 এইচ স্কোয়ার বাই 8 পাই স্কোয়ার ইন্টু আই হয়, এইটা উইথ যেটা হচ্ছে 0 1 2 3, এইটা এটাকে বলা হয় রোটেশনাল কোয়ান্টাম নাম্বার, রোটেশনাল কোয়ান্টাম নাম্বার। এবারে দেখো যখন তোমার হোয়েন জে ইকুয়াল টু 0 দেন এনার্জিটা ই জিরোটা তোমার 0 হয়ে গেল, দিস ইজ দ্য 0 পয়েন্ট এনার্জি। হ্যাঁ, দেখো তাহলে 0 পয়েন্ট এনার্জিটা তোমার অ্যাকচুয়ালি 0 হতে পারছে। হ্যাঁ, তাহলে এই পার্টিকুলার কেসে কিন্তু 0 পয়েন্ট এনার্জিটা 0 হতে পারে। তার মানে দেখো আমি তাহলে 6টা কেস কনসিডার করলাম। একটা হচ্ছে তোমার পার্টিকেল ইন এ বক্স প্রবলেম। পার্টিকেল ইন এ বক্স প্রবলেমের ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ কোথায় গেল পার্টিকেল ইন এ বক্স প্রবলেম। পার্টিকেল ইন এ বক্স প্রবলেমের ক্ষেত্রে কিন্তু 0 পয়েন্ট এনার্জি 0 হয়ে গিয়ে তাহলে হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল ভায়োলেট করে যাচ্ছে, এটা 0 পয়েন্ট এনার্জিটা 0 হতে পারে না। এবং 0 পয়েন্ট এনার্জির এস্টিমেশনটা কেমন হচ্ছে না, 0 পয়েন্ট এনার্জিটা অ্যাকচুয়ালি হচ্ছে এইচ স্কোয়ার বাই 8m এল স্কোয়ার, মানে অ্যাকচুয়াল সিচুয়েশন বা অ্যাকচুয়াল কোয়ান্টাম মেকানিক্স যদি তুমি করো তাহলে মিনিমাম পসিবল এনার্জিটা সেটা হচ্ছে এইচ স্কোয়ার বাই 8m এল স্কোয়ার হয়। আচ্ছা, লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে তুমি দেখবে 0 পয়েন্ট এনার্জি 0 হয় তাহলে হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালটা ভায়োলেট করে যাচ্ছে, এবং 0 পয়েন্ট এনার্জি তুমি এস্টিমেট করে সেটা হচ্ছে হাফ এইচ কস ওমেগা হলো। এটা হাইড্রোজেন অ্যাটম প্রবলেমের ক্ষেত্রেও তাই, 0 পয়েন্ট এনার্জিটা তোমার নন জিরো হচ্ছে, এবং সেটা মাইনাস এম জেড স্কোয়ার টু দি পাওয়ার 4 বাই 8 এপসাইলন 0 স্কোয়ার এইচ স্কোয়ার হচ্ছে, এইটা সেটা তোমার নন জিরো হচ্ছে, এবং সেখান থেকে স্টেবিলিটি অফ হাইড্রোজেন তুমি এক্সপ্লেন করো। তাই তিনটে কেস যেখানে 0 পয়েন্ট এনার্জি 0 হয়ে গেলে হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল ভায়োলেট করে যায়। আর পরে যে তিনটে কেস কনসিডার করলে, আর একটা ফ্রি পার্টিকেল প্রবলেম, একটা হচ্ছে এ ফ্রি পার্টিকেল রোটেটিং অন এ সার্কুলার রিং অফ ফিক্সড এরিয়া, আর একটা রিজিড রোটার প্রবলেম। এই তিনটে পার্টিকুলার প্রবলেমের ক্ষেত্রে যে 0 পয়েন্ট এনার্জিটা 0 হলেও কিন্তু হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল ভায়োলেট করে যায় না। তার মানে হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালটা অ্যাকচুয়ালি আসল, ওইটা কোনো রকম ভাবে ভায়োলেট করা যাবে না। এবার ওটাকে বাঁচিয়ে রেখে
তুমি কত 0.জিরো করতে পারো, হতে পারে সেটা। এখানে কিছু কিছু ক্ষেত্রে 0.জিরো হবে, আবার কিছু কিছু ক্ষেত্রে 0.জিরো হবে না। মানে 0.এনার্জি জিরো হয়ে গেল মানেই হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল ভায়োলেট করে গেল, এটা কিন্তু নয়। মানে কোশ্চেনটা এরকম পড়ে অনেক সময়, তাহলে এরকম একটা প্রবলেম দেয় যে প্রবলেমটা মানে যে কোনো মানে এই যে তিনটে সিচুয়েশন কনসিডার করো, তিনটে সিচুয়েশনে যে কোনো একটা থেকেই প্রবলেমটাকে দিতে পারে। যে বলা হলো যে ফর রিজিড রোটার সিস্টেম এনার্জি ইজ জিরো, ডাজ ইট ভায়োলেট হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল? ফর রিজিড রোটার সিস্টেম এনার্জি ইজ জিরো। ঠিক আছে, ডাজ ইট ভায়োলেট হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল? এটাকে হাইসেনবার্গ আনসার্টেনিটি ভায়োলেট করে ফেলছে? তার উত্তর হচ্ছে এই যে না, এক্ষেত্রে 0.জিরো হওয়া সত্ত্বেও হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল ভায়োলেট করে না। তাহলে এটা যেমন রিজিড রোটারের ক্ষেত্রে বললাম, এটা তোমার পার্টিকেল রোটেশন রিং এর ক্ষেত্রে হতে পারে, অথবা এটা একদম ফ্রি পার্টিকেল প্রবলেমের ক্ষেত্রেও তোমার হতে পারে। ঠিক আছে, বোঝা গেল? কি রে, ঠিক আছে তো? কথাবার্তা বলছিস না কেন, হ্যাঁ বল স্যার। না। হ্যাঁ, এটা হ্যাঁ তাহলে এখন পর্যন্ত যা বলেছি সবটা পরিষ্কার হয়েছে? হ্যাঁ তাহলে আমার মনে হয় এইটুকুই আজকে পড়। হ্যাঁ স্যার। হ্যাঁ, এইটুকুই তোদের পড়, তোদের যেন ইন্টারেস্ট নেই কিছু মনে হচ্ছে। তাহলে নেক্সট লেকচারে আমরা কি পড়বো, বাকিটা বরং নেক্সট ক্লাসে বলি। নেক্সট লেকচারে এই যে যে জিনিসটা বাকি রয়ে গেল, একটা হচ্ছে যে তোমার ওই যে ইলেকট্রন ক্যানট স্টে ইনসাইড এ নিউক্লিয়াস, এটা আমরা বুঝবো। এটা বুঝবো। সেকেন্ডলি কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিংটা একটুখানি বুঝবো। কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিংটাকে বুঝবো। এটাকে বুঝবো। আর হচ্ছে তোমার ওই আহ, মানে আনসার্টেনটি ব্রডেনিং, যেটা ন্যাচারাল উইথ, আরো যে তিনটে কনসিকুয়েন্সেস আছে হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল, সেইটা আমরা নেক্সট ক্লাসে একটুখানি বুঝে দেবো। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাক। যা বললাম তাতে যদি কারো কিছু অসুবিধা থাকে তোমরা বলো। মানে এই যে 7টা ক্লাস হয়ে গেল, এই 7টা ক্লাস প্রথম থেকে না তুমি পড়তে থাকো, আর একটা ক্লাস হয়ে গেলে মানে এইটুকু বলে দিতে পারলেই আমাদের হিস্টোরিক্যাল ডেভেলপমেন্টটা শেষ হয়ে যাবে। তারপর আমাদের পস্টুলেট 1 বা শ্রোডিঞ্জার ইকুয়েশন স্টার্ট হবে। তাহলে তোমরা প্রথম থেকে যেটা পড়াচ্ছি সেইটাকে লেকচার 1, লেকচার 2, লেকচার 3 করে, কেউ কেউ হয়তো পরে জয়েন করেছো, কেউ কেউ ব্যাপারটাকে ক্যাজুয়ালি নিচ্ছ। হ্যাঁ, আর ক্যাজুয়ালি নিও না। এই 7টা ক্লাস যতখানি পড়া হয়ে গেল, এইটুকু ভালো করে তৈরি করে ফেলো, একদম পরপর পরপর করে জিনিসটা। মানে কি বলবো, তার একটা কন্টিনিউয়েশন আছে। মাঝপথ থেকে পড়তে যেও না। মাঝপথ থেকে পড়তে গেলে এটা কি হবে না, তোমার একটা ওই কিছু হলো বটে, তোমার কিছু কি বলবো মানে মানে ইনফরমেশন তুমি জানলে বটে, কিন্তু সাবজেক্টটা একটা যে একটা ব্যাপার, মানে সাবজেক্টটার যে একটা কন্টিনিউয়েশন আছে, পরপর পরপর লজিক্যালি সাবজেক্টটাকে ডেভেলপ করছে, এটা তুমি তখন বুঝতে পারবে না। তা তোমার অনেক অসুবিধা হবে। ওই জন্য আমি বলছি লেকচার 1 তুমি পড়বে, তারপর লেকচার 2, তারপর লেকচার 3 করে এই 7 নম্বর লেকচার পর্যন্ত ভালো করে পড়ে আসবে। এই সপ্তাহতে ছুটি আছে তো, এই সপ্তাহের মধ্যেই হচ্ছে মানে রবিবারে যাওয়ার আগেই হচ্ছে আমরা আরেকটা ক্লাস এখানে দিয়ে দেবো, 8 নম্বর ক্লাস। তাহলে হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালটা হয়ে যাবে। পরের সপ্তাহ থেকে বা পরের ক্লাস থেকে হচ্ছে আমাদের একদম ওই পস্টুলেট 1 শ্রোডিঞ্জার ইকুয়েশন, সেই জায়গাতে আমরা সেই জায়গা নিয়ে আমরা কথাবার্তা বলতে পারবো। তো দেখো, কারো কোনো অসুবিধা থাকলে বলো।